আমি এখন আপনার সাথে চা খেয়ে তারপর আপনার কেবিনে গিয়ে রাতটা কাটিয়ে দেব। বাহিরে প্রচুর ঠান্ডা। আর যদি আপনি তখনকার মতো আমাকে বের করে দিতে চান তাহলে লঞ্চের মধ্যে যে পুলিশ আছে তাদেরকে বলবো আমার স্বামী রাগ করে আমাকে কেবিন থেকে বের করে দিয়েছে। যদি আপনি তখন আমাকে অস্বীকার করেন তাহলে তাস খেলা ছেলেগুলোকে সাক্ষী হিসাবে ডেকে নিয়ে আসব। আমাদের জীবন কথা। মেয়েটা বলল, আমার কাছে লঞ্চের টিকিট সংগ্রহ করার টাকা নেই, আপনি কি আপনার কেবিনে একটু স্থান দিবেন? আপনি বিছানায় শুয়ে থাকবেন, আমি নিচে বসে থাকব। আসলে আমার আজ ঢাকা শহর পৌঁছানো খুব দরকার। বললাম, দেখুন এমনিতেই আমি সবসময় মেয়েদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করি, তাই আপনি বিরক্ত না করে প্লিজ চলে যান। আপনার যদি টাকার সমস্যা থাকে তাহলে আমি টাকা দিচ্ছি, সমস্যা নেই, তবুও কেবিনে জায়গা হবে না। সত্যি সত্যি টাকা দিবেন? হ্যাঁ, টাকা দিতে আমার কোনো আপত্তি নেই, আর যেহেতু আপনি বিপদে পড়েছেন তাই আপনার সাহায্য করতেই পারি। ঠিক আছে, ধন্যবাদ। মেয়েটা টাকা নিয়ে চলে গেল। নামটা জিজ্ঞেস করা উচিত ছিল। শ্যামলা চেহারার মেয়েটা দেখতে বেশ লাগছিল, কথাবার্তা বেশ গুছিয়ে বলতে পারে। সে যখন নিজের ইচ্ছেতে থাকতে এসেছিল তখন তাকে রেখে দেওয়া উচিত ছিল। বরিশাল থেকে মাত্র এই কিছুক্ষণ আগে লঞ্চ ছেড়েছে, সদরঘাট পর্যন্ত এখন একা একা বসে থাকতে হবে। মেয়েটা পাশে থাকলে সারারাত গল্প করতে করতে কাটিয়ে দিতে পারতাম। এখন আফসোস হচ্ছে। ভাবলাম, এতটুকু একটা লঞ্চে তাকে খুঁজে বের করা কি খবর কঠিন কিছু? আবার ভাবলাম, ধুর, আমি তো নিজেই তাকে বলেছি মেয়েদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখি। তাহলে আর তার সাথে আগ বাড়িয়ে কথা বলতে গিয়ে হাসির পাত্র হব কেন? ডিসেম্বরের আজকে ২৮ তারিখ, বাংলাদেশের মৌসুমে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ার সময়। কেবিন থেকে বাহিরে বের হতে ইচ্ছে করছে না। কনকনে ঠান্ডার মধ্যে বাহিরে গিয়ে কাঁপাকাঁপি করার কোনো মানে হয়? মেয়েটার গায়ে তখন আমি শীতের কোনো পোশাক দেখতে পেলাম না। এত ঠান্ডার মধ্যে সে কি শীতের পোশাক ছাড়াই লঞ্চের মধ্যে থাকবে? কেবিন থেকে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য হচ্ছে মেয়েটা কোনো জায়গা আছে সেটা খুঁজে বের করা। তারপর যদি দেখি সে সত্যি সত্যি শীতের পোশাক ছাড়া কোনো একটা স্থানে জবুতবু হয়ে বসে আছে তাহলে তাকে নিয়ে আসা। আমি মাফলার দিয়ে কান নাক মাথা সুন্দর করে পেঁচিয়ে দুহাত পকেটে রেখে আস্তে আস্তে হাঁটছি। চারিদিকে অনেক মানুষের ছড়াছড়ি। কেবিন ছাড়া বাকি যারা রয়েছে তারা সবাই খাতা বালিশ নিয়ে নিচে বিছানা পেতে শুয়ে আছে। যারা আগে উঠেছে তারা অনেকখানি শোবার স্থান দখল করে নিয়েছে, আর যারা পরে এসে স্থান দখল করতে পারেনি তারা একরাশ বিরক্তি নিয়ে কেউ বসে আছে, আবার কেউ দাঁড়িয়ে আছে। একটা পুরুষ বিছানায় বসে বসে ভাত খাচ্ছিল। হঠাৎ কি একটা কারণে তিনি তার সামনে বসে থাকা রমণীকে খুব বকাবকি শুরু করলেন। আমি সামান্য থমকে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছি, কারণ এই মুহূর্তে আমার বিশেষ কোনো কাজ নেই। লোকটার ব্যবহার দেখে মনে হচ্ছে মহিলা তার স্ত্রী, আর তার বকাবকি করার কারণ হচ্ছে বরিশাল থেকে আসার সময় তিনি লবণ নিয়ে আসেনি। লবণের জন্য এখন তার স্বামী সবার সামনে এমন কাণ্ড করে বসে। তিনি বারবার নিজের স্বামীর দিকে তাকাচ্ছে আর একটু পর পর চারিদিকে তাকিয়ে দেখছে। চোখের ভাষায় স্বামীকে বোঝানোর চেষ্টা করছেন, ওগো এমন করছো কেন, চারিদিকে সবাই তাকিয়ে আছে। না হয় একটা ভুল করে ফেলেছি তাই বলে সবার সামনে এভাবে তুমি আমাকে অপমান করবে? স্ত্রীর চোখের ভাষা তার স্বামী বুঝতে পেরেছে কিনা জানি না, তবে তিনি চুপ করে গেলেন। আমি আস্তে আস্তে সামনের দিকে হাঁটা শুরু করলাম আর চারিদিকে তাকিয়ে মেয়েটাকে খুঁজতে লাগলাম। লঞ্চের নাম সুন্দরবন ২, কিন্তু লঞ্চের মধ্যে যেই পরিবেশ তা দেখে সুন্দরবনের সৌন্দর্য খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই কেমন শীতের মধ্যে কাঁথা বালিশ নিয়ে মুড়ি দিয়ে শুয়ে আছে। এই জন্য মনে হয় ঢাকা শহরের মানুষ এদেরকে বরিশালের কাঁথার গাট্টি বলে উপহাস করে। ৩ তলা বিশিষ্ট লঞ্চের সবগুলো তলায় খুঁজে খুঁজে মেয়েটির দেখা পেলাম না। মনে সেও কোনো এক জায়গা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, তাই দেখতে পাচ্ছি না। সকলের কাঁথা জাগিয়ে চেক করলে হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু সেই অসম্ভব কাজটা কিভাবে করব? হাঁটতে হাঁটতে লঞ্চের ছাদে গিয়ে দাঁড়ালাম। যেখান থেকে ইঞ্জিনের ধোঁয়া বেরুচ্ছে সেখানে কিছু মানুষ মিলে তাস খেলছে। ধোঁয়া বেরোনোর জন্য এই স্থানে সামান্য গরম লাগে, তাই এরা তাস খেলার জন্য এই স্থান দখল করেছে। আজকে মনে হয় অনেক বেশি কুয়াশা পড়েছে, সামান্য দূরের তেমন কিছু দেখা যাচ্ছে না। লঞ্চের মাস্টার কিভাবে দিক নিদর্শন ঠিক রেখে সামনে এগোচ্ছে বুঝতে পারছি না। রাতের কুয়াশা এত বেশি পরিমাণ গাঢ় দেখা যাচ্ছে যে মনে হয় মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ খেলা দেখছিলাম, খুব সহজ একটা খেলা, কল ম্যারিজ। এদের দেখে মনে হচ্ছে এরা কোনো ছাত্র হতে পারে, তবে সময় পার করার জন্য তাস খেলা শুরু করেছে। আমি যখন পিরোজপুর থেকে আগে পরিচিতদের সাথে ঢাকা আসতাম তখন তাস খেলে আমারও সময় পার করতাম। তাদের মধ্যে একটা ছেলে বেশি ভালো খেলতে পারে না, তাই বারবার ভুল চাল দিয়ে হেরে যাচ্ছে।
আমার খেলা দেখার আগ্রহ দেখে একজন তাদের সাথে খেলতে বলল। আমিও সাথে সাথে রাজি হয়ে গেলাম। তাদের মধ্যে একজন আমাকে একটা সিগারেট দিল। আমি মুচকি হাসি দিয়ে বললাম, আমি সিগারেট খাই না। খেলা এইবার টানটান উত্তেজনায় জমে উঠেছে, মনে হয় যেন কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান। আমি একমনে তাস খেলছি, হঠাৎ করে পিছন থেকে কেউ একজন মেয়ে কণ্ঠে বলে উঠল, আরে আপনি এখানে তাস খেলছেন? আর আমি আপনাকে সমস্ত লঞ্চের মধ্যে খুঁজে খুঁজে পিপাসিত হয়ে গেছি। পিছনে ফিরে তাকিয়ে দেখি কতক্ষণ আগে যেই মেয়ে লঞ্চের ভাড়া নিয়েছে সেই মেয়ে। আমি আগের বার তাকে আপনি করে বলেছিলাম, কিন্তু এবার ইচ্ছে করে তুমি করে বললাম। তুমি এখানে কেন? আবার কথা বলেন। কেবিনে তালা দিয়ে আপনি এখানে বসে আছেন আর আমি ঠান্ডায় শেষ। তাস খেলা একটা ছেলে বলে উঠল, ভাবি ভাই তো সবসময় বাসায় বসে আপনার সাথেই থাকে, তাই আজকে রাতটা আপনি একা একা কেবিনে গিয়ে কাটিয়ে দেন, আমরা ভাইয়ের সাথে তাস খেলি। প্লিজ ভাবি, একটা রাতেরই তো ব্যাপার, তাই না? আমি মনে মনে বিরক্ত হলাম। কিছু জিজ্ঞেস না করে এরা তাকে ভাবি বানিয়ে ফেলেছে। মেয়েটি কি মনে করবে কে জানে? মেয়েটা বলল, না ভাই হচ্ছে না, কারণ এখন সে যদি কেবিন রেখে এই ছাদে খোলা জায়গায় বসে শরীরে বাতাস লাগিয়ে ঠান্ডা বাঁধায়, তাহলে অসুস্থ হলে সেই যন্ত্রণা আমাকে পোহাতে হবে। আমি আবারও অবাক হলাম, কিন্তু কিছু একটা বলতে যাব, তখন মেয়েটি বলল, এখনো বসে আছো তুমি? উঠে এসো বলছি। সেই ছেলেটা বলল, ভাবি আপনি ভাইয়াকে একবার আপনি আরেকবার তুমি করে বলেন কেন? রাগ করে বলছি, বুঝতে পারছেন না? কি করে বুঝব? আমি তো বিয়ে করিনি। করার দরকার নেই। কি দরকার শুধু শুধু একটা মেয়েকে বিয়ে করে খাওয়ানোর? দেখেন না আপনার ভাই আমাকে খাওয়াতে খাওয়াতে ফকির হয়ে গেল। আমি দেখলাম আর কথা বাড়ানো উচিত নয়, তাই তাস রেখে উঠে পড়লাম। সত্যি সত্যি মেয়েটি ঠান্ডা সহ্য করতে পারছে না, কেমন যেন কুকড়ে মুকড়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে দোতলায় আসলাম। মেয়েটা বলল, একটা জরুরি কাজের জন্য আপনাকে খুঁজে বের করেছি। কি কাজ? খুব ঠান্ডা লাগছে, তাই ভাবছি চা খাবো, কিন্তু টাকা তো টিকিট কেটে শেষ হয়ে গেছে। বাকি কিছু টাকা ছিল, কিন্তু সে টাকা দিয়ে ক্যান্টিনে গিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি। আসলে সারাদিন কিছু খাইনি, তাই প্রচুর ক্ষুধা লেগেছিল। ভালো করেছেন, ওই লোকটা আপনাকে ভুল করে ভাবি ডেকেছে, আপনি কিছু মনে করেননি তো? না কিছু মনে করিনি, বরং তাদের সেই ভুল বোঝার জন্য আমার কিছু উপকার হয়েছে। যেমন, আমি এখন আপনার সাথে চা খেয়ে তারপর আপনার কেবিনে গিয়ে রাতটা কাটিয়ে দেব। বাহিরে প্রচুর ঠান্ডা। আর যদি আপনি তখনকার মতো আমাকে বের করে দিতে চান, তাহলে লঞ্চের মধ্যে যে পুলিশ আছে তাদেরকে বলবো আমার স্বামী রাগ করে আমাকে কেবিন থেকে বের করে দিয়েছে। যদি আপনি তখন আমাকে অস্বীকার করেন, তাহলে তাস খেলা ছেলেগুলোকে সাক্ষী হিসাবে ডেকে নিয়ে আসব। হিহিহি। মানতে হবে আপনার বুদ্ধি আছে, কিন্তু সেই ভালো বুদ্ধি ভালো কাজের জন্য খরচ করলে মনে হয় খুব ভালো ফলাফল পাওয়া যায়। আপাতত রাতের এই কনকনে ঠান্ডা থেকে বাঁচা হচ্ছে আমার জন্য সবচেয়ে ভালো কাজ। আর তাই আমি আমার বুদ্ধি সেই কাজে ব্যবহার করব। কি রাখবেন তো আপনার সাথে? আমি মানুষটা খুব খারাপ বললেই হলো নাকি? খারাপ মানুষ কখনো কাউকে টাকা দিয়ে সাহায্য করে নাকি? আর আমি হলাম তালুকদার বংশের মেয়ে, আমাকে ক্ষতি করা এত সোজা না। টাকা দিয়ে সাহায্য করেছি বলে আমি ভালো হয়ে গেলাম? আমাকে বছর 3 আগে এক ব্যক্তি 2000 টাকা দিয়ে সাহায্য করেছিল। বিনিময়ে তার একটা কাজ করে দেবার কথা ছিল, কিন্তু সেই কাজটা করতে গিয়ে আমি পুলিশের হাতে ধরা খেলাম। তারপর বছর খানিক জেল খেটে বের হয়েছি। আমার অনেক সাহস। হা, এতটা সাহস মেয়েদের থাকা ভালো না। সাহস তো সাহসী, সেটা সব জায়গা প্রয়োগ করা যায়। সময় মতো বুঝতে পারবেন। আচ্ছা, সময় আসুক। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে জীবন থেকে নেওয়া গল্প। আপনারাও আপনাদের জীবনের ঘটে যাওয়া যে কোনো ঘটনা আমাদের জানাতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা THE.1111@gmail.com। কি জ্বালা দিয়ে গেলাম মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। কি দুঃখ দিয়ে গেলাম মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কে উপরে,
না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কে উপরে, শিথির সিন্দুর রাখিব বন্ধুরে, না দেখিলে পরাণ পরে, কি জ্বালা দিয়ে গেলাম রে, নয়নের কাজল ক্যান্টিনে চায়ের কথা বলে আমরা কেবিনে এসে বসলাম। আমার প্রচুর অস্বস্তি লাগছে। মেয়েটা খুব বেশি কথা বলে, যেটা সহ্য করা কষ্টকর, কিন্তু কথার মাধুর্য অনেক সুন্দর আর চেহারা শ্যামলা হলেও একটা মায়াবী ভাব আছে। তাই বিরক্ত হলেও চুপ করে তার কথার প্রতিটি জবাব দিয়ে যাচ্ছি। চা এসে গেল। চা হাতে নিয়ে জিজ্ঞেস করলাম, আপনার বাসা কোথায়? কেন? জানার ইচ্ছে করছে। ঢাকা শহরের স্থানীয় বাসিন্দা। বরিশালে কার কাছে গেছিলেন? একটা মানুষের কাছে। যেমন? আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। দেখা হয়েছে? না। কেন? সেটা পার্সোনাল কথা, আপনাকে বলা যাবে না। আমি এখনো আপনার নাম জানি না। মুনিরা খাতুন মুন্নি, সবাই মুন্নি বলে ডাকে। বাহ, খুব সুন্দর নাম। আমার নাম সজীব। মোক সাইফুল ইসলাম সজীব। তাই নাকি? আমার বয়ফ্রেন্ডের নামও সজীব। যাক, অবশেষে আপনার আর আমার বয়ফ্রেন্ডের মাঝে একটা মিল খুঁজে পেলাম। হা, তাই? দাঁত বের করার কিছু নেই। শুধু নামটাই মিল আছে, তাছাড়া আর কিছু মিল নেই। যেমন? আপনি দেখতে সুন্দর, আমার চেয়েও আপনার চামড়া সাদা বেশি, কিন্তু আমার সজীব কালো। আপনার শরীর একদম পারফেক্ট। আচ্ছা, জিম টিম করেন নাকি? না, করি না। করা উচিত ছিল। আপনার শরীর খুব ভালো, তাই জিম করলে খুব ভালো দেখাবে। আচ্ছা, করব। তারপর সজীব ভাইয়ের কথা বলেন, শুনতে ভালো লাগছে। ও একদম চিকন শরীরের অধিকারী, বাতাস আসলে সাথে সাথে পড়ে যাবার উপক্রম হয়ে যায়। আর কিছু বলবো না? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। কিছুক্ষণ দুজনেই নীরবে বসে আছি। আমার কাছে একটা পতলা কম্বল ছিল, সেটা মুন্নিকে বাহির করে দিলাম। মুন্নি সেই কম্বল জড়িয়ে বসে আছে। আমি ভাবছি আবারও কিছুক্ষণ বাহিরে গিয়ে ঘুরব। তখন সেই তাস খেলা জমে উঠেছিল, কিন্তু মেয়েটার জন্য খেলা হলো না। মেয়েটি না থাকলে তাদেরকে কেবিনে নিয়ে আসতে পারতাম। সবাই মিলে আমরা তাস খেলতাম। আমি কেবিন থেকে বেরিয়ে বাহিরে এসে দাঁড়িয়ে লঞ্চ কতদূর এসেছে বোঝার চেষ্টা করছি। একটু পরে লঞ্চের মাস্টার হর্ন বাজিয়ে দিল। আমি সাথে সাথে বুঝতে পারলাম আমার কাজ শুরু করার সময় হয়ে গেছে। আমি আস্তে আস্তে কেবিনে গিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আমি এখন আপনার সাহস পরীক্ষা করে দেখতে চাই। মেয়েটি বলল, মানে? আমি এখন কিছু কথা বলবো যেগুলো শুনে ভয় লাগতে পারে আপনার। ঠিক বুঝতে পারলাম না। আপনার কাছে মোবাইল আছে? হ্যাঁ, দেয়া যাবে একটু? মেয়েটা তার মোবাইল আমার দিকে এগিয়ে দিল। আমি মোবাইল হাতে নিয়ে বললাম, আপনি এখন ঘন্টা দুয়েক এই কেবিনে বন্দী থাকবেন। আপনি চাইলে ঘুমাতেও পারেন, তবে আমার কাজ শেষ হলে আমি কেবিনের দরজা খুলে আপনাকে আপনার মোবাইল দিয়ে তারপর চলে যাব। মানে কি? হা, এই তো ভয় পাচ্ছেন। ভয়ের কারণ নেই। আসলে আপনি এতক্ষণ যেই আমার সাথে ছিলেন, আমি সত্যি সত্যি খুব খারাপ মানুষ। আমি একজন ডাকাত দলের সদস্য। আমাদের দলে 3-2 জন লোক আছে। তাদের মধ্যে থেকে 2-5 জনে একটা ট্রলারে করে সামনে গিয়ে বাম হাতে একটা খাল আছে, সেই খালের মধ্যে অপেক্ষা করছে। বাকি 7 জন আমরা সবাই এই লঞ্চে আছি। আমাদের কাজ হচ্ছে এই লঞ্চে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের পিস্তল ধরে নিজেদের নিয়ন্ত্রণে নেয়া, তারপর লঞ্চের মাস্টারকে বলে আমাদের ইচ্ছে অনুযায়ী ওই ছোট খালের পাশে গিয়ে লঞ্চ থামাবে। তখন আমাদের বাকি 2-5 সদস্য এসে এই লঞ্চে উঠে সবার কাছে যা যা আছে সব লুট করে নিবে। তারপর আমরা সবাই চলে যাব আর আপনারা ঢাকা চলে যাবেন। সম্পূর্ণ কাজটা সমাপ্ত হতে 2 ঘন্টা সময় লাগবে। আপনি ততক্ষণে নাক ডেকে ঘুমিয়ে পড়ুন। আপনাকে কেউ বিরক্ত করবে না, বরং আপনি বুঝতেই পারবেন না লঞ্চ ডাকাতি হচ্ছে। আপনি কি আমার সাথে ফাজলামো করছেন? আমি আমার পিছন থেকে পিস্তল বের করে তাকে দেখিয়ে বললাম। এবার বিশ্বাস হচ্ছে তো? মুন্নি বলল, লঞ্চের ছাদে বসে যাদের সাথে তাস খেলছিলেন তারা আপনাদের সদস্য, তাই না? আরে না, আমরা লঞ্চের মধ্যে কেউ কারো সাথে দেখা করি না। যাদের সাথে দেখেছেন তারা মনে হয় কোনো কলেজ ভার্সিটির ছাত্র হতে পারে। মুন্নি এবার কাপা কাপা গলায় বলল, আপনি খুব সাংঘাতিক মানুষ তো। আপনার সাথে পিস্তলও আছে? ডাকাতি করতে গেলে এটা অবশ্যই দরকার, কারণ আমি তো আর চোর নই যে শরীরে তেল মেখে চুরি করব। আমরা হচ্ছি ডাকাত। মানুষের মনে ভয় দিয়ে তাদের চোখের সামনে সবকিছু কেড়ে নেওয়া হচ্ছে আমাদের কাজ।
আমি কিন্তু বেশি ভয় পাচ্ছি না। কেন? আপনি খুব সহজ আর স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলছেন। এটা কখনো কারো মনে ভয়ের জন্ম দেবে না। ঠিক আছে, ভয় পেতে হবে না, আপনি চুপচাপ বসে থাকুন কিংবা শুয়ে থাকুন। আমার কাজ শুরু করতে হবে, তাই আমি চলে যাচ্ছি। আপনার সাথে আবার দেখা হবে এবং সেটাই আমাদের শেষ দেখা। তখন আমি আপনার মোবাইল আপনার কাছে ফিরিয়ে দিয়ে লঞ্চ ত্যাগ করব। আমার মোবাইল কেন নিচ্ছেন? আপনি যদি পুলিশ প্রশাসনের কাউকে কল করে বিষয়টা অবহিত করেন তাহলে যে আমাদের অনেক বড় বিপদ হবে। কিন্তু আমার ধারণা আপনি সেটা করবেন না, তবুও সামান্য সতর্কতা অবলম্বন করতে হবে আমাকে, তাই মোবাইল নিলাম। আমার কিন্তু একা একা ভয় করতে পারে, আপনি ডাকাতি করার সময় মাঝে মাঝে আসবেন, ঠিক আছে? হা হা হা, আমি একটা হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিলাম। আমাদের টিমের বাকি 6 জন লঞ্চে আছে, তাদের সাথে যোগাযোগ করা দরকার। চারিদিকে ভারী কুয়াশা নেমেছে, এটা একটা ভালো দিক, কিন্তু লঞ্চ যদি এই মুহূর্তে দিক হারিয়ে চরের সাথে আটকে যায় তাহলে খুব সমস্যা হয়ে যাবে। কারণ তখন এই স্থানে এসে ডাকাতি করা যাবে না। এখান থেকে সামান্য দূরেই উপকূলে একটা বাজার আছে। সেই বাজার থেকে রাতের প্রহরী কিংবা কারো নজরে দাঁড়িয়ে থাকা লঞ্চ পড়লে তো বিপদের আশঙ্কা। তাছাড়া সামনে গিয়ে ছোট্ট খালের মুখেই লঞ্চ রাখার হুকুম সর্দারের, কারণ বিপদ আপদে পালানোর বিকল্প রাস্তা আছে। আমার দায়িত্ব হচ্ছে লঞ্চের মাস্টার মানে চালককে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আমার ইচ্ছে মতো লঞ্চ সঠিক স্থানে নেয়া। আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, লঞ্চ, ফেরি ইত্যাদি যারা চালান তাদেরকে মাস্টার বলা হয়। বাস, ট্রাক চালকদের যেমন করে ড্রাইভার ডাকি তেমন করে লঞ্চ, ফেরির চালককে মাস্টার বলা হয়। মাস্টারকে আক্রমণ করার আগে আমার কাজ হচ্ছে লঞ্চ সম্পূর্ণ আরেকবার চক্কর দিয়ে দেখা। কোনো কিছু সন্দেহজনক আছে কিনা সেটা ভালো করে দেখে তারপর মাস্টারের কাছে যেতে হবে। ডিসেম্বরের কনকনে ঠান্ডার জন্য সবাই গুটিসুটি মেরে শুয়ে আছে। যারা স্থান পাননি তারাও শীতের বস্ত্র পরে বসে আছে। বেশিরভাগ মানুষ ঘুমিয়ে গেছে মনে হয়, কারো মাথা কাঁথা কিংবা কম্বলের বাইরে দেখা যাচ্ছে না। লবণের জন্য যেই ব্যক্তি তার স্ত্রীকে ধমক দিচ্ছিলেন তিনি এখন তার স্ত্রীকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আরেকটু সামনে যেতেই দেখলাম দুটো মানুষ শুয়ে আছে, তাদের মাঝখানে একটা 5-6 বছর বয়সী বাচ্চা চোখ মেলে তাকিয়ে আছে। আমার চোখে চোখাচোখি হতেই সে চোখের ইশারায় কিছু একটা জিজ্ঞেস করল। আমি ঠোঁট বাঁকিয়ে একটা হাসি দিয়ে সামনে এগিয়ে গেলাম। এমন সময় একটা কাণ্ড ঘটে গেল। লঞ্চ প্রচণ্ড ধাক্কা খেয়ে মনে হয় থেমে গেছে। এই ধাক্কার সাথে আমি পরিচিত। শীতের রাতে ঘন কুয়াশার জন্য মাস্টার দেখতে না পেয়ে লঞ্চ চড়ে উঠে যায়। অনেক সময় লঞ্চ পিছনে ব্যাক করা যায়, আবার অনেক সময় জোয়ারের পানি বৃদ্ধি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। ধাক্কা খেয়ে সকল যাত্রী নড়াচড়া করে সবাই চেঁচামেচি শুরু করেছে। হঠাৎ করে আকস্মিক ধাক্কা লঞ্চে ঘুমন্ত সবাইকে জাগ্রত করে দিয়েছে। যারা যারা এখনও জাগ্রত হতে পারে নাই তারা হচ্ছে ঘুম বাবু দলের অনুসারী। সবাই কি কি বলে এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে দেখছে। আমি আমার সাথের বাকি 6 জনের নাম্বারে কল দিয়ে বললাম সবাই যেন যার যার অবস্থানে অপেক্ষা করে। তাদেরকে নিষেধ করে আমি আস্তে আস্তে মাস্টারের রুমের দিকে রওনা দিলাম। পরিকল্পনা অনুযায়ী আজকে লুট করতে না পারলে অনেক লস হয়ে যাবে। আমরা সচরাচর প্রতিদিন লুট করি না, মাসের মধ্যে 3-4 বার লুট করা হয়। মাস্টারের রুমের মধ্যে আরও কিছু লোক আছে, এরা মনে স্টাফ জাতীয় কেউ হবে। লঞ্চ চড়ে আটকে গেছে সেটা আমার কাছে পরিষ্কার, কিন্তু কিভাবে কি করা যায় সেটা জানার জন্য এখানে আসা। কথা বলে জানলাম এই স্থানটায় ডাকাতদের উপদ্রব অনেক বেশি, তাই মাস্টার লঞ্চের গতি বৃদ্ধি করেছেন, কিন্তু রাতের কুয়াশার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে গেছে। রাত 3টার দিকে জোয়ার হবে, তখন পানি বৃদ্ধি পাবে অনেক, সেই সময় বের হয়ে যাওয়া যাবে। আমি ট্রলারের সর্দারের কাছে কল দিলাম। সর্দার আমাদের অপেক্ষা করতে বললেন। তার নির্দেশ হচ্ছে যদি লঞ্চ ভোরের আগে বের হতে পারে তাহলে অভিযান চালানো হবে, না হলে আমরা চাঁদপুরে গিয়ে সবাই নেমে যাব এবং পরবর্তীতে আবার নতুন পরিকল্পনা করতে হবে। লঞ্চে আমাদের মধ্যে একজন সিনিয়র ডাকাত সদস্য আছে, তিনিও সহমত প্রকাশ করলেন। আমি আবার চারিদিকে তাকাতে তাকাতে কেবিনের দিকে এগিয়ে গেলাম। এতক্ষণ লঞ্চ চলন্ত অবস্থায় ছিল, তবে এখন স্থির হয়ে আছে বলে মানুষের কথা ছাড়া তেমন কিছু বোঝা যাচ্ছে না। লবণের জন্য স্ত্রীকে বকাবকি করা লোকটা এখনও ঘুমিয়ে আছে, তবে তার স্ত্রী জেগে আছে এবং বসে বসে পাশের আরেকটা লোকের সঙ্গে গল্প করছে। কেবিনের দরজা খুলে দেখি মুন্নি ভয়ে চিমসে গিয়ে বসে আছে। লঞ্চের ধাক্কা হয়তো সে মনে করেছে আমরা আক্রমণ করেছি। মুন্নি বলল, আপনারা কি লঞ্চ ভেঙে ফেলবেন নাকি? কিসের শব্দ হয়েছে? ডাকাতি শুরু হয়ে গেছে নাকি? না হো, লঞ্চ চড়ে আটকে গেছে, আপাতত আমাদের কাজ বন্ধ।
তাহলে এখানেই তো ডাকাতি করতে পারেন। না পারি না, আমাদের নির্দিষ্ট গন্তব্য আছে। তাহলে এখন কি করবেন? আপাতত কেবিনে বসে থাকব, রাত ৩টার দিকে জোয়ার হবে, তখন দেখা যাবে। তাহলে এখন আমরা গল্প করতে পারি? না, পারি না। কেন? কথা বলতে ইচ্ছে করছে না। সবসময় মুখটা বাংলা পাঁচের মতো বাঁকা করে রাখলে হয় নাকি? হাসুন প্রাণ খুলে। হিহিহি, হয়েছে। আপনার ব্যাগের ভেতর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কপালকুণ্ডলা পেলাম। বইটা পড়ে কে? আপনি নাকি অন্য কেউ? জিবি, আমিই পড়ি। বঙ্কিমচন্দ্রের বই পড়তে তো ব্যাকরণ সম্পর্কে ভালো জ্ঞান থাকা দরকার। তার উপন্যাসের ভাষা সকল সাহিত্যিকের চেয়ে কঠিন। জানি, আর সে জন্য তাকে সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত করা হয়েছে। বাহ, আপনি সেটাও জানেন? আচ্ছা, আপনি তো পড়াশোনা করেছেন মনে হয়। কতটুকু পড়েছেন? শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে জীবন থেকে নেয়া গল্প। আপনারাও আপনাদের জীবনের ঘটে যাওয়া যে কোনো ঘটনা আমাদের জানাতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা THE.1111@gmail.com। খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি। তারপর আর পড়াশোনা করিনি, কারণ বেসরকারি প্রতিষ্ঠানে বিএসসি ইঞ্জিনিয়ারিং করা সম্ভব ছিল না। বলেন কি? তাহলে আপনি ডাকাতি করেন কেন? আপনাকে বলেছিলাম না আমি একটা মানুষের কাছ থেকে কিছু টাকা সাহায্য নিয়ে বছরখানিক জেলে ছিলাম? হ্যাঁ, সেই সময় জেলে বসেই এই ডাকাত দলের একজন সদস্যের সাথে পরিচয়। তার সাথে জেল থেকে বের হয়ে এই পথে এসেছি। চাকরির চেষ্টা করেছি অনেক, কিন্তু না পেয়ে এই পথে এসেছি। আপনার গ্রামের বাড়ি কোন জায়গা? বাগেরহাট জেলা। বাড়িতে কে কে আছে? মা, বাবা আর ছোট বোন। আপনাদের তো ছোট পরিবার, তাহলে আরও বেশ কিছুদিন চাকরির জন্য চেষ্টা করতে পারতেন। ওই যে বললাম, মিথ্যা অপরাধে জেলে গিয়ে মন ঘুরে গেছে। ওহো, আচ্ছা। আপনার সজীব বরিশালে কি করে? অবশ্য যদি সমস্যা থাকে তাহলে বলার দরকার নেই, কারণ তখন একবার জিজ্ঞেস করেছি, কিন্তু আপনি বলতে চাননি। আচ্ছা ঠিক আছে, আপনি একজন ডাকাত হয়েও যখন এত কিছু বললেন, তখন আমিও আমার সকল কিছু আপনাকে বলবো। এতগুলা ধন্যবাদ। আমি মা বাবার একমাত্র মেয়ে। ঢাকা শহরে বাবার অনেকগুলো বিজনেস আছে। মা একটা কোচিং সেন্টারের পরিচালক। আমি খুব চঞ্চল প্রকৃতির মেয়ে, তাই আমার বন্ধুরা বেশি ভয় করত আমাকে। আমাদের মহল্লার কোনো ছেলে আমাকে কখনো প্রপোজ করে নাই, কারণ প্রথমত আমি তেমন সুন্দরী মেয়ে না, আর দ্বিতীয়ত আমি রাগী চঞ্চল। প্রেম, ভালোবাসা ইত্যাদি থেকে সবসময় দূরে থাকতাম, কারণ এগুলো কখনো লাইফে ইম্পর্ট্যান্ট হিসাবে গ্রহণ করিনি। কিন্তু আজ থেকে 9 মাস আগে এপ্রিল মাসের 4 তারিখে আমি আমার নাম্বারে ফ্লেক্সিল্ড করতে গিয়ে একটা সংখ্যা ভুল হয়ে গেল। 5 টাকা ভুলে চলে গেল, তাই আমি সেই নাম্বারে কল দিলাম। একটা ছেলে কল রিসিভ করেছিল, আর আমি তার কাছে টাকার বিষয়টা বললাম। আশ্চর্যের বিষয় হচ্ছে, সে মাত্র 20 মিনিটের মধ্যে আমার টাকা ফেরত দিয়ে দিল। ভেবেছিলাম হয়তো মাঝে মাঝে আবার কল করবে, কিন্তু আমার ধারণা ভুল। সে আর কখন কল করেনি, তাই সপ্তাহ খানিক পরে একদিন আমি হঠাৎ করে তাকে কল দিলাম। প্রথম খুব ভাব নিচ্ছিল, তাই আমার রাগ বেড়ে যাচ্ছিল ছেলেটার উপর। কিন্তু আস্তে আস্তে তার মায়াবী কথার মাঝে নিজেকে হারিয়ে যেতে শুরু করলাম। জুন মাসে তাকে আমি প্রপোজ করেছি, কিন্তু সজীব রাজি হলো না, বরং আমার সাথে 1-3 দিন কথা বলে নাই। তারপর আমি তাকে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ করেছি, তখন সে আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করে। আমি যেহেতু শ্যামলা চেহারার, তাই সবসময় সুন্দর ছেলেদের অপছন্দ করতাম। তার নাম সজীব, আর সজীব জানায় তার চেহারা কালো। আমি তাকে বারবার ছবি দেবার কথা বলেছি, কিন্তু সে রাজি হয়নি। আস্তে আস্তে সজীবের প্রতি প্রচুর দুর্বল হয়ে গেলাম, কিন্তু সজীব প্রেম করতে চায় না বলে কিছু বলতাম না। আমার বিশ্বাস ছিল একদিন ঠিকই সজীব আমাকে ভালোবাসবে। আস্তে আস্তে আমাদের যোগাযোগের প্রায় 8 মাস পেরিয়ে গেল। আমি ওকে না দেখে এত পরিমাণ ভালোবেসে ফেলেছি, যেটা প্রকাশ করা যায় না। কিন্তু ও সবসময় আমাকে অবহেলা করতে শুরু করে। আমি আবারও সজীবকে প্রপোজ করলাম, কিন্তু সে আবারও প্রত্যাখ্যান করেছে। এরপর থেকে প্রতিদিন কল দিয়ে কান্না করতাম শুধু এক মুঠো ভালোবাসার জন্য, কিন্তু সে রাজি হয়নি। আমি যখন কারণ জিজ্ঞেস করতাম, তখন সে বলতো ও নাকি আমার যোগ্য না। যখন বুঝতে পারছি যে সজীব আমার কাছ থেকে যে কোনো সময় হারিয়ে যেতে পারে, তখন এই মাসের 2 তারিখে, মানে ডিসেম্বরের 2 তারিখে, আমি ওকে কিছু জিনিস উপহার দিতে চাইলাম। তাকে বললাম যেভাবেই হোক সে যেন গ্রহণ করে। অনেক অনুরোধ করার পরে সজীব রাজি হল।
আমি সজীবের কাছে কুরিয়ার সার্ভিসের ঠিকানা জানতে চাইলাম, কারণ আমি জানি সজীব বরিশাল থাকে। আমার টার্গেট ছিল বরিশালে এসে সেই ঠিকানা অনুযায়ী তার সাথে দেখা করব। সজীব বলতো সে নাকি একটা হোটেলে কাজ করে, তাই আমি সেই হোটেলের ঠিকানা চাইলাম। সজীব ঠিকানা দিল, আমি সেই ঠিকানায় কুরিয়ার করে পাঠিয়ে দিয়ে বরিশালে আসলাম। অনেক কষ্ট করেও ওই হোটেল খুঁজে বের করতে পারি নাই। পরশু রাতে আবারও ঢাকা থেকে বরিশালে এলাম। সারাদিন বিভিন্ন জায়গা খুঁজলাম, কিন্তু তাকে পেলাম না। তাই সন্ধ্যাবেলা একরাশ হতাশা নিয়ে ঢাকার দিকে রওনা দিলাম। সজীবের নাম্বার কুরিয়ার করে পাঠিয়ে দেবার পর থেকে বন্ধ। সজীব বলেছিল সে উপহার গ্রহণ করে আর যোগাযোগ করবে না। আমি ভেবেছিলাম সে ফাজলামো করেছে, কিন্তু সত্যি সত্যি নাম্বার বন্ধ করবে বুঝতে পারিনি। ওকে উপহার দেবার সময় তার মধ্যে একটা চিঠি লিখে দিয়েছিলাম, ভেবেছিলাম চিঠি পড়ে সে আমাকে গ্রহণ করবে। কিন্তু অদ্ভুত পৃথিবীর অদ্ভুত মানুষ, তাই আমাকে সে ভুলে গেছে। আমি মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইলাম। কি বলছে এগুলো? এতটা যত্ন করে কেউ কাউকে যে ভালোবাসতে পারে জানা ছিল না। বললাম, আপনি এখন কি করতে চান? আপাতত আপনার সাথে গিয়ে এখন এক কাপ চা খেয়ে আসবো, তারপর আবারও গল্প করব। হা হা হা, চলুন তাহলে। আমরা কেবিন থেকে বেরিয়ে হাঁটা শুরু করলাম। সবাই এখন ঘুম বন্ধ করে বসে বসে গল্প করছে। লবণ নিয়ে ঝগড়া করা ব্যক্তি বেশ জোরে চিৎকার করে স্ত্রীকে বকা দিচ্ছে। এবারের কারণ অবশ্য লবণ নয়। লোকটা যখন ঘুমিয়েছিল তখন নাকি তার স্ত্রী পাশের লোকের সঙ্গে খুব রসালো আলাপ করেছে। লোকটা না ঘুমিয়ে ঘুমের ভান করে সবকিছু শুনে ফেলেছে। পাশের লোকটা নাকি তার স্ত্রীকে চা খেতে নিয়ে যেতে চাইছে, আর তার স্ত্রীও রাজি হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে তিনি আর সহ্য করতে না পেরে জেগে উঠলেন। এখন সেই নিয়ে হুলস্থুল কাণ্ড হচ্ছে, আর বাকিরা সময় পার করার জন্য সেই অহেতুক ঝগড়া মনোযোগ দিয়ে দেখছেন। আমার গায়ে শীতের বড কোট আছে, আর মুন্নি আমার সেই পাতলা কম্বল জড়িয়ে বের হয়েছে। আমরা 2 কাপ চা অনটাইম কাপে করে লঞ্চের ডেকের পাশে দাঁড়িয়ে আছি। মেয়েটা বলল, আজকে রাতে যদি আপনারা ডাকাতি করতে পারেন তাহলে আপনি কত টাকা ভাগে পাবেন? বললাম, ভাগাভাগি বুঝি না, আমি আনুমানিক 25,000-এর মতো পাব। মনে করেন সেই 25,000 টাকা যদি আমি আপনাকে দেই তাহলে আপনি আমার সাথে গল্প করতে করতে সদরঘাট পর্যন্ত যাবেন? হা হা হা, আপনার কাছে এত টাকা আছে? অবশ্যই আছে। মুন্নি তার ব্যাগের ভেতর থেকে বের করে টাকার বান্ডিল দেখালো। আমি অবাক হয়ে বললাম, আপনার কাছে এত টাকা আছে? তাহলে আপনি আমার কাছে মিথ্যা কথা বলে টাকা নিলেন কেন? আমাকে অবাক হতে দেখে মুন্নি তার মুখে হাসি হাসি ভাব রেখে বলল, ইচ্ছে করে নিয়েছি। মানে কি? জ্ঞানী মানুষ বলেন, মন থেকে কিছু চাইলে সেটা নাকি একদিন ঠিকই পাওয়া যায়। আমিও তোমাকে মন থেকে চেয়েছিলাম, তাই আল্লাহ আমাকে খালি হাতে ফেরাননি। আমি মুখ শুকনো করে বললাম, মানে হচ্ছে আমি যেই সজীবকে না দেখে প্রচণ্ড ভালোবেসে আজ পাগলের মতো বরিশালে ঘুরেছি, সেই সজীব আর কেউ নয়, তুমি সেই সজীব। ধুর, কি বলেন এগুলো? আমি কেন আপনার সেই সজীব হতে যাব? আপনার ভুল হচ্ছে। একদম নাটক করবে না। আর আমার কোনো ভুল হচ্ছে না। লঞ্চে ওঠার আগেই আমি তোমাকে দেখে চিনতে পেরেছিলাম। তারপর তোমার পিছনে পিছনে আমি লঞ্চে এসে এমনটা করেছি। আপনি কিভাবে ভাবলেন আমি আপনার সজীব? অনেকগুলো কারণ আছে। বলেন তো। তোমার গায়ে যে শীতের পোশাক আছে সেটা আমি সেই ডিসেম্বরের 2 তারিখে কুরিয়ার করে তোমার কাছে পাঠিয়েছিলাম। বুকের কাছে লোগোর নকশার মধ্যে আমার পছন্দ নাম পরি লেখা আছে। তোমার হাতের ওই ঘড়িটা আমি 3 মাস আগে সুইজারল্যান্ড থেকে বাবাকে দিয়ে আনিয়েছিলাম। তোমার ব্যাগের ভেতর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের পাশে আরেকটা জিনিস ছিল। সেটা কি জানো? কি? ডায়েরি। নীল রঙের সেই ডায়েরির 5টা পাতায় আমি শুধু আমার মনের কথা লিখে রেখেছি। ভাবছি তুমি সেই চিঠি পড়ে আমাকে তোমার ভালোবাসা ভিক্ষা দেবে। আমি জানি তুমি সেই চিঠি পড়েছ, কারণ আমার চিঠির শেষে তোমার নিজের হাতে লেখা আছে, আমিও ভালোবাসি মুন্নি। আর তুমি সেই চিঠির জবাবে ওই ডায়েরিতেই আরেকটা বিশাল চিঠি লিখেছ, সেটা আমি পড়েছি। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখন মুন্নি আবার বলল, আরেকটা বড় প্রমাণ আছে, শুনবে? কি? সজীব আমাকে বলেছিল 4-5 বছর আগে ওর সামনের একটা দাঁত ভেঙে গেছে, এবং সেই দাঁত আজও সেভাবেই আছে। আমি তাকে বলেছিলাম ঢাকা গেলে আমি ডেন্টাল ডাক্তারের কাছে গিয়ে দাঁত বাঁধিয়ে আনাবো। আর আমি লঞ্চে ওঠার আগেই দেখেছি তোমার সামনের দাঁত ভাঙ্গা। এরপর আরও প্রমাণ করতে হবে যে তুমি আমার সজীব। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। চারিদিকে যেন সবকিছু নিস্তব্ধ। থেমে থাকা লঞ্চে চতুর্পাশ থেকে রাতের কুয়াশা ঘিরে আসছে। আমি কিছুক্ষণ মাথা এদিক সেদিক ঘুরিয়ে আবার হঠাৎ করে মুন্নির দিকে তাকিয়ে দেখি সে অপলক নয়নে তাকিয়ে আছে।
তার চোখের উপর থেকে দৃষ্টি সরাতে চেয়েও সরাতে পারলাম না। চোখের মধ্যে মনে হয় যেন পৃথিবীর সব মায়া ভালোবাসার দৃশ্য লুকিয়ে আছে। মুন্নির চোখে এতটা মায়া লুকিয়ে আছে জানা ছিল না, এতক্ষণ হয়তো খেয়াল করে দেখিনি। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছি, তার চোখের ভাষা দেখে মনে হয় সে এখনই আমার বুকে ঝাঁপিয়ে পড়তে চায়। মুন্নি বলল, বিশ্বাস করো অনেক বেশি ভালোবেসে ফেলেছি, না হলে এভাবে পাগলের মতো তোমার জন্য ছুটে বেড়াতাম না। চারিদিকে কত অজস্র মানুষের বসবাস, কিন্তু তবুও আমার তোমাকে চাই। যদি ছেড়ে থাকতে পারতাম তাহলে তো আর তোমার জন্য এত বেশি পাগলামি করতাম না। বললাম, আমি তো তোমাকে কখনো ভালোবাসার স্বপ্ন দেখাইনি, কারণ আমি আমার অবস্থান জানি। তোমার মতো মানুষকে ভালোবাসতে পারার কোনো যোগ্যতা ছিল না, তাই আশা দেই নাই। খুব তুচ্ছ কারণে যে কারো প্রতি ভালোবাসা সৃষ্টি হতে পারে সজীব, আমি তো কখনো কাউকে ভালোবাসতে চাই নাই। কিন্তু তবু দেখো, তোমার মতো একটা মানুষকে না দেখে না চিনে অসংখ্য ভালোবেসে ফেলেছি। তোমাকে যতদিন খুঁজে না পেতাম ততদিন হয়তো এভাবে খুঁজতেই থাকতাম। হয়তো হঠাৎ করে কোনো এক অম্লিন সন্ধ্যা বেলায় বাবার চোখের দিকে তাকিয়ে অন্য কাউকে বিয়ে করতে রাজি হতাম। তবে মনের একান্ত গভীরে যেই তোমাকে ঠাঁই দিয়েছি তাকে কোনোদিন ভুলতে পারতাম না। আমার পরম সৌভাগ্য, তোমার মতো একটা মেয়ে আমাকে ভালোবেসেছ। তোমার সেই ভালোবাসার স্মৃতি নিয়ে আমি বাকিটা জীবন পার করতে পারব। তুমি শহরে তোমার মা বাবার কাছে ফিরে যাও, জীবনটা নতুন করে আরম্ভ করে দাও। কেন এমন করছো? তুমি মোবাইলে কথা বলার সময় এমনটা করতে সবসময়। তখন তোমার সামনে থাকতাম না, তাই কিছু করতে পারতাম না। তোমাকে কিছু একটা নিয়ে জোর করলে তুমি মোবাইল বন্ধ করে রাখতে। আমি নিরুপায় হয়ে শুধু কান্না করতে করতে ঘুমিয়ে পড়তাম, ঘুম থেকে জাগ্রত হয়ে আবার কান্না করতাম। তুমি কি জানো, তুমি যখন মোবাইল বন্ধ করে রাখতে তখন আমার সবকিছু বন্ধ হয়ে যেত। কখনো বুঝতে চেষ্টা করেছো তুমি? আমি কথা প্রসঙ্গ পরিবর্তন করে বললাম, বাহিরে প্রচুর ঠান্ডা, চলো আমরা কেবিনে গিয়ে বসি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে জীবন থেকে নেয়া গল্প। আপনারাও আপনাদের জীবনের ঘটে যাওয়া যে কোনো ঘটনা আমাদের জানাতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা THC.1111@gmail.com। ঠিক আছে, চলো। মুন্নির থেকে আমি এড়িয়ে চলতে চেয়েছিলাম, কিন্তু সেটা পারলাম না। প্রথম তার সাথে কথা বলার জন্য আমি উদ্গ্রীব থাকতাম, কিন্তু যখন দেখলাম মুন্নি আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে তখন আমি তার থেকে এড়িয়ে গেলাম। প্রথমত মুন্নি সুন্দর স্মার্ট ছেলে অপছন্দ করে, তাই ভয় ছিল যদি আমাকে দেখার পরে অপমান করে। তাছাড়া আমি এখন ভাগ্যের চক্রে আজ ডাকাত দলের সদস্য, তাই মুন্নি যদি সবকিছু জেনে আমাকে ঘৃণা করে। যেদিন মুন্নির সেই চিঠি পেয়েছিলাম সেদিন চেয়েছিলাম তাকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিব, কিন্তু অনেক ভাবনা চিন্তা করে আবারও পিছু হটতে বাধ্য হয়েছি। মুন্নির সেই চিঠি বারবার পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে। যখন একা একা নীরবে থাকতাম তখন ডায়েরি মেলে পড়তাম। কতটা ভালোবাসা থাকলে অনেক আবেগ দিয়ে চিঠি লেখা যায় সেটা ধারণার বাইরে। কেবিনে এসে বলল, তুমি এসব কিছু ছেড়ে দিয়ে শহরে যাবে, তারপর ভালো একটা চাকরি করবে। চাকরি পেতে কষ্ট হবে, আর তাছাড়া এই দলের মানুষ ছাড়তে কষ্ট হবে। তুমি কিন্তু খুব ভালো করে জানো এই পথ তোমার জন্য খুব বিপজ্জনক। প্রতিটি মুহূর্তে জীবনের ঝুঁকি থাকে, তাই তোমাকে এসব ছেড়ে শব্দ শান্ত হয়ে স্বাভাবিকভাবে বাঁচতে হবে। চাকরির ব্যবস্থা আমি করে দেব, কিন্তু তোমাকে সবকিছু ছাড়তেই হবে। আজকের রাতটা আগে সাবধানে পার হতে হবে। এই রাতে কি থেকে কি হয়ে যায় কিছু বলতে পারি না। আমি তোমার সাথে থাকতে চাই। সেটা সম্ভব না মুন্নি, আমার সাথে আরও 6 জন লঞ্চে আছে। আমরা সবাই সবার দিকে নজর রাখি, তাই তোমাকেও তারা নজরে রাখবে। আমি চাই না আমার জন্য তোমার বিপদ হোক। তুমি স্বাভাবিক আর 10টা যাত্রীর মতো অবস্থান করবে। কাল সকালে ঢাকা ফিরে যাবে, আমি পরে শহরে গিয়ে তোমার সাথে যোগাযোগ করব। তোমাকে আরেকবার হারিয়ে ফেললে আর ফিরে পাবো না আমি জানি, তাই তোমাকে না নিয়ে আমি কোথাও যাচ্ছি না। আমার কথা বুঝতে চেষ্টা করো, এতটা জেদ করা ভালো না, তাই কিছু কিছু বিষয় বুদ্ধির পরিচয় দিয়ে সমাধান করা লাগে। একটা অনুরোধ করব। কি? তোমাকে শক্ত করে জড়িয়ে ধরব, এতটা শক্ত করে ধরতে চাই যেন কোনোদিন ছেড়ে না যাও। আমাকে নিজের সাথে জড়িয়ে ভুল করবে তুমি। তাতে তোমার কি? আচ্ছা ঠিক আছে, কিছু না। পকেটে মোবাইল বেজে উঠল, বাহির করে দেখি আমাদের সর্দার কল করেছে। রিসিভ করে কথা বলা আরম্ভ করলাম। হ্যালো ভাই। সজীব, কই তুমি? কেবিনে ভাই। তোমার সাথে একটা মেয়ে ঘুরঘুর করছে, সে কথা আপনার কাছে পৌঁছে গেছে?
অস্বাভাবিক কিছু ঘটলে সেটা তো পৌঁছানোর কথা, তাই না সজীব? জিবি ভাই, আমার ধারণা মেয়েটা আইনের মানুষ। না ভাই, সে কোনো প্রশাসনের সাথে জড়িত নেই। তুমি তার সাথে এত বেশি সঙ্গ কেন দিচ্ছ? তুমি কি তোমার দায়িত্ব ভুলে গেছ? না ভাই, কিন্তু লঞ্চ চড়ে আটকে গেছে, এখন তো অপেক্ষা করতে হবে। মেয়েটা কি তোমার সাথে কেবিনে আছে? হ্যাঁ ভাই। তাহলে তাকে কেবিনের মধ্যে শেষ করে দাও। কোনো প্রকার বিপদের আশঙ্কা রাখতে চাই না। কি বলেন ভাই? শুধু শুধু তাকে মারার হুকুম কেন করছেন? বুঝতে পারছি তোমার সাহস কম আছে। তুমি এক কাজ করো, মেয়েটাকে কেবিনে রেখে দরজা বন্ধ করে বেরিয়ে যাও, তারপর সাজিদের কাছে গিয়ে কেবিনের চাবি দাও। সাজিদ এসে যা করার করবে, তুমি ততক্ষণে নিচতলায় ডিউটি পালন করো। ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ওগো অবুঝ পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। ইচ্ছে করে জনম ভরে করি গোয়াদ, তুমি আমার জান রে বন্ধু, অন্তরের অন্তর। তুমি আমায় কইরো না গো কোনদিন পর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার জান রে বন্ধু। আমি কিছু বলার আগেই সর্দার কল কেটে দিল, আর আমি নিরুপায় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মনটা খারাপ হয়ে গেল। আমার সহকর্মীদের মধ্যে কেউ একজন তার কাছে বলেছে, সেটা বুঝতে পারছি, কিন্তু কে সে? সাজিদের কথা বলে রাখি, সাজিদকে যদি আমি নিষেধ করি তাহলে সে কোনোদিন আমার কথা অমান্য করবে না। সাজিদ আমাকে মামা বলে ডাকে, আর আমি সহ দলের সদস্য সকলেই তাকে ভাগ্নে বলে ডাকে। অবসরে আমি আর সাজিদ সবসময় গল্প করতে করতে সময় পার করি। সাজিদের অনেক সাহস। মাস 3 আগে একদিন চাঁদপুরের অদূরে নদীতে লঞ্চ ডুবেছে। আমি আর সাজিদ দুজনেই একসাথে একটা ট্রলার ভাড়া করে নদীর তীরে তীরে মোহনায় লাশ খুঁজে বেড়াচ্ছি। মহিলাদের লাশ খুঁজে বেড়াতাম বেশি, কারণ তাদের কানে নাকে বা গলায় স্বর্ণের জিনিস আছে। তাদের লাশ খুঁজে পেলে গলা আর কান থেকে সেগুলো খুলে নিয়ে লাশের পেট কেটে ডুবিয়ে দিতাম। মাঝে মাঝে কিছু ইট বা ওজন জাতীয় কিছু একটা ব্যবহার করে লাশ ডুবিয়ে দিতাম। আমাদের লাভ ছিল দুদিকে, কারণ লঞ্চ মালিক কর্তৃপক্ষ থেকে আমরা টাকা নিতাম। লাশ যত কম পাওয়া যাবে তাদের ক্ষতিপূরণ তত কম দিতে হবে এবং হতাহত সংখ্যা কম উল্লেখ হবে। আমরা লাশ পানির মধ্যে ডুবিয়ে দিতাম এবং তার সাথে অলংকার হাতিয়ে নিতাম, তাই লাভজনক ছিল বিশ্বাসটা। সাজিদ সবসময় আমার সাথে থাকত, আর লাশের শরীর থেকে সবকিছু কেড়ে আনা এবং যাবতীয় সবকিছু সাজিদ করত। সাজিদ আমাকে কিছুদিন আগে বলেছিল, মামা এসব ডাকাতি করতে আর ইচ্ছে করছে না। কত গরিব গরিব মানুষের কষ্ট করে ইনকাম করা টাকা আমরা আত্মসাৎ করি। তাই মাঝে মাঝে মনে চায় সবাইকে পুলিশের হাতে ধরে দিয়ে নিজেও ভালো হয়ে যাই। আমি তখন একটা মুচকি হাসি দিয়ে দু একটা উপদেশ দিয়ে প্রসঙ্গটা পরিবর্তন করে ফেলি। ঘাড়ের উপর কারো হাতের কোমল স্পর্শ অনুভব করতে পারছি। হাতটা মুন্নির, তাতে সন্দেহ নেই। তবে শীতের এই নিস্তব্ধ রাতে তার হাত গরম থাকার কথা নয়, কিন্তু এই হাতটা গরম অনুভব হচ্ছে। পিছন থেকে মুন্নি সামনে এসে বলল, কেন শুধু শুধু একা কষ্ট নিচ্ছ? সবকিছু ছেড়ে দিয়ে চলো না আমার সাথে। সাদা মেঘের মতো ভাসতে ভাসতে আকাশ ছাড়িয়ে যাব। কোনো এক অপূর্ব জ্যোৎস্নার রাতে আকাশ ভেঙে প্রকৃতির সাথে হারিয়ে যাব। বললাম, তোমাকে কেবিনের মধ্যে বন্দি থাকতে হবে, কারণ একটা সমস্যা হয়ে গেছে। আপাতত তুমি কেবিন থেকে বের হবে না, বিছানায় শুয়ে ঘুমাতে চেষ্টা করবে। আমি কিছু বলার আগেই সর্দার কল কেটে দিল, আর আমি নিরুপায় কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মনটা খারাপ হয়ে গেল। আমার সহকর্মীদের মধ্যে কেউ একজন তার কাছে বলেছে, সেটা বুঝতে পারছি, কিন্তু কে সে? সাজিদের কথা বলে রাখি, সাজিদকে যদি আমি নিষেধ করি তাহলে সে কোনোদিন আমার কথা অমান্য করবে না। সাজিদ আমাকে মামা বলে ডাকে, আর আমি সহ দলের সদস্য সকলেই তাকে ভাগ্নে বলে ডাকে।
অবসরে আমি আর সাজিদ সবসময় গল্প করতে করতে সময় পার করি। সাজিদের অনেক সাহস। মাস 3 আগে একদিন চাঁদপুরের অদূরে নদীতে লঞ্চ ডুবেছে। আমি আর সাজিদ দুজনেই একসাথে একটা ট্রলার ভাড়া করে নদীর তীরে তীরে মোহনায় লাশ খুঁজে বেড়াচ্ছি। মহিলাদের লাশ খুঁজে বেড়াতাম বেশি কারণ তাদের কানে নাকে বা গলায় স্বর্ণের জিনিস আছে। তাদের লাশ খুঁজে পেলে গলা আর কান থেকে সেগুলো খুলে নিয়ে লাশের পেট কেটে ডুবিয়ে দিতাম। মাঝে মাঝে কিছু ইট বা ওজন জাতীয় কিছু একটা ব্যবহার করে লাশ ডুবিয়ে দিতাম। আমাদের লাভ ছিল দুদিকে, কারণ লঞ্চ মালিক কর্তৃপক্ষ থেকে আমরা টাকা নিতাম। লাশ যত কম পাওয়া যাবে তাদের ক্ষতিপূরণ তত কম দিতে হবে এবং হতাহত সংখ্যা কম উল্লেখ হবে। আমরা লাশ পানির মধ্যে ডুবিয়ে দিতাম এবং তার সাথে অলংকার হাতিয়ে নিতাম, তাই লাভজনক ছিল বিশ্বাসটা। সাজিদ সবসময় আমার সাথে থাকত আর লাশের শরীর থেকে সবকিছু কেটে আনা এবং যাবতীয় সবকিছু সাজিদ করত। সাজিদ আমাকে কিছুদিন আগে বলেছিল, মামা এসব ডাকাতি করতে আর ইচ্ছে করছে না। কত গরিব গরিব মানুষের কষ্ট করে ইনকাম করা টাকা আমরা আত্মসাৎ করি। তাই মাঝে মাঝে মনে চায় সবাইকে পুলিশের হাতে ধরে দিয়ে নিজেও ভালো হয়ে যাই। আমি তখন একটা মুচকি হাসি দিয়ে একটা উপদেশ দিয়ে প্রসঙ্গটা পরিবর্তন করে ফেলি। ঘাড়ের উপর কারো হাতের কোমল স্পর্শ অনুভব করতে পারছি, হাতটা মুন্নির, তাতে সন্দেহ নেই। তবে শীতের এই নিস্তব্ধ রাতে তার হাত গরম থাকার কথা নয়, কিন্তু এই হাতটা গরম অনুভব হচ্ছে। পিছন থেকে মুন্নি সামনে এসে বলল, কেন শুধু শুধু একা কষ্ট নিচ্ছ? সবকিছু ছেড়ে দিয়ে চলো না আমার সাথে। সাদা মেঘের মতো ভাসতে ভাসতে আকাশ ছাড়িয়ে যাব। কোনো এক অপূর্ব জ্যোৎস্নার রাতে আকাশ ভেঙে প্রকৃতির সাথে হারিয়ে যাব। বললাম, তোমাকে কেবিনের মধ্যে বন্দি থাকতে হবে কারণ একটা সমস্যা হয়ে গেছে। আপাতত তুমি কেবিন থেকে বের হবে না, বিছানায় শুয়ে ঘুমাতে চেষ্টা করবে। ডাকাতি না করলে হয় না? আমি ডাকাতি করার জন্য বলছি না, এটা অন্য একটা কারণ আছে। তোমার কথা কে যেন সর্দারকে বলে দিয়েছেন, এখন সর্দার ক্ষিপ্ত হয়ে তোমাকে মেরে ফেলতে বলছেন। কারণ তার ধারণা তুমি আইনের কোনো একটা মানুষ, তাই তিনি বিপদ রাখতে চান না। আমি যেভাবে বলি তুমি সেভাবে কাজ করো, আশা করি সমস্যা হবে না। তুমি আমাকে মেরে ফেলবে? ওহো, বলছি তো আপাতত গিয়ে কেবিনে থাকো, আমি ততক্ষণে একটা পরিকল্পনা সফল করব। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। এখন তুমি আমি একসাথে থাকা বিপদ। কিন্তু এভাবে কেন হচ্ছে? এতগুলো মানুষের ক্ষতি করতে তোমার খারাপ লাগে না? নিজের ছোট্ট একটা পরিবারের হাসির জন্য এতগুলো মানুষের পরিবারে কষ্ট দিতে খারাপ লাগে না? এসব তর্ক করার উপযুক্ত সময় নেই। আমি একটু পরে কেবিনে আরেকটা ছেলে পাঠাবো, তার নাম সাজিদ। যা যা করতে হবে সবকিছু সাজিদের কাছে বলে দেব, তুমি সেগুলো করবে। আর তুমি কেবিনে গিয়ে এই পোশাক পরিবর্তন করে নতুন একটা জামা গায়ে দেবে। তোমাকে যেন পরবর্তীতে আর চেনা না যায় যে তুমি সেই মেয়ে। একটা কথা দিবে? কি? সারা জীবন পাশে থাকবে? আমি মুন্নির মুখের দিকে তাকিয়ে রইলাম। ছলছল চোখে তাকিয়ে আছে আমার দিকে। চোখের পাপড়ি টিপ টিপ করে, আহ কত সুন্দর মায়া। সাজিদের কাছে গিয়ে মোটামুটি সবকিছু খুলে বলা হয়েছে। সাজিদ মুন্নির কথা জানত। আমি যখন মুন্নির সাথে কথা বলতাম তখন মাঝে মাঝে সাজিদ আমার কাছে থাকত। সাজিদ যখন জানতে পারল সেই মুন্নি লঞ্চে আছে তখন অবাক হয়ে গিয়ে বলল, মামা আমি এখনই তার সাথে দেখা করতে চাই। বললাম, সর্দারের কথা ভুলে যাচ্ছিস কেন? আমি যেভাবে বলি তুই সেভাবে কাজ কর। কি করতে হবে মামা? তুই এখন ওর কেবিনে গিয়ে অপেক্ষা করবি। আমি যেভাবে হোক লঞ্চের ইলেকট্রিসিটি 2 মিনিটের জন্য বন্ধ করার ব্যবস্থা করব। তখন মুন্নিকে নিয়ে তুই বেরিয়ে পড়বি আর সর্দারকে কল দিয়ে বলবি কাজ হয়ে গেছে। আমাকে দেখলে মামি ভয় পেতে পারে, তার চেয়ে বরং আপনি যান আর আমি ইলেকট্রিসিটি বন্ধ করতে পারি কিনা দেখি। সেটা হলেও ভালো হয়। একটা কথা বলবো মামা? বল। চলেন আমরা এই কাজ ছেড়ে দিয়ে এদের থেকে বেরিয়ে যাই। মামিকে বিয়ে করে আপনি শহরে গিয়ে নতুন করে জীবন আরম্ভ করেন। আমিও মাঝে মাঝে আপনাদের কাছে গিয়ে একবেলা খেয়ে আসব। আপনার তো পরিবার, মা বাবা আছে, কিন্তু আমার তো কেউ নাই। আজকের এই রাতের কুয়াশার আড়ালে যদি তুই আর আমি মুন্নিকে নিয়ে পালিয়ে যেতে পারি তাহলে চেষ্টা করব সবকিছু ছেড়ে দিতে। আমার কাছে একটা বুদ্ধি আছে মামা। কি? যেহেতু লঞ্চ চড়ে আটকে গেছে তার মানে আমরা কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট তীরের কাছে আছি। তাই আমরা চাইলে এখনই কিন্তু লঞ্চের সামনের অংশে গিয়ে পানিতে নেমে তীরে উঠতে পারি। ধুর, বাহিরে প্রচুর ঠান্ডা, পানিতে নামলে সবাই তখন টাইটানিক জাহাজের মতো ঠান্ডায় মরে যাব। আপনার মনে নেই একবার আমরা ডাকাতি করার সময় পুলিশ আক্রমণ করেছিল, তখন আপনি আমি আরও অনেকে নদী সাঁতরে পাড়ে গেছিলাম।
তখন তো প্রচুর ঠান্ডা ছিল, আমরা কি মরেছি? আর তাছাড়া তখন লঞ্চ ছিল নদীর মাঝখানে, কিন্তু এখন লঞ্চ চড়ে আটকে গেছে। আমরা তো পুরুষ, কিন্তু মুন্নি মাত্র 10 মিনিটের মতো ভিজলে কিছু হবে না। তার চেয়ে আমরা লঞ্চে থাকাটা বিপজ্জনক হবে মামা। তাহলে কি করা যায়? ইলেকট্রিসিটি বন্ধ করে দেব, তারপর আর চালু করার দরকার নেই। লঞ্চ কর্তৃপক্ষ সেটা ঠিক করতে করতে আমরা লঞ্চ থেকে নেমে যাব। মুন্নি রাজি হবে? আপনি রাজি করাবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ইলেকট্রিসিটি বন্ধ করার ব্যবস্থা কর, আমি কেবিনের দিকে যাচ্ছি। তুই বন্ধ করার সাথে লঞ্চের সামনে চলে যাবি, তারপর যা কিছু করা দরকার সব করব। মামা আরেকটা কথা। কি? আমরা ছাড়া বাকি যে 5 জন আছে সবগুলোই কিন্তু হারামির দল, একবার টের পেলে আমাদের কিন্তু রক্ষা নেই। সর্দার সহ সবাই তখন আমাদের পিছনে লাগবে, ধরতে পারলে মেরেও ফেলতে পারে। কারণ আমরা বাইরে গিয়ে যদি তাদের সবকিছু পুলিশকে জানিয়ে দেই? সেটা নিয়ে চিন্তা করিস না, যদি বেশি সমস্যা করে তাহলে ওই 5 জন চাপা দিয়ে দেব। ঠিক আছে মামা, এখনই শুরু করেন, আমি গেলাম তাহলে। সাবধানে কাজ করবি, সেখানে যে দায়িত্বে আছে তাকে কিভাবে ঘায়েল করতে হবে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না? না মামা, সেটা খুব পারব। আচ্ছা ঠিক আছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে জীবন থেকে নেয়া গল্প। আপনারাও আপনাদের জীবনের ঘটে যাওয়া যে কোনো ঘটনা আমাদের জানাতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা THE.1111@gmail.com। ভেবেছিলাম মুন্নি আমার কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠে খুব বকাঝকা করবে, কিন্তু আমার ভাবনা সম্পূর্ণ উল্টো করে দিয়ে সে নাচতে লাগল। আমি হতবাক হয়ে গেলাম, কিন্তু মুন্নি আনন্দের সাথে সব গোছাতে ব্যস্ত হয়ে গেল। মনে হয় যেন ইউরোপের বড় কোনো প্রসিদ্ধ শহরে হানিমুনে যাচ্ছি। মনে মনে বললাম, পানিতে নামলেই বুঝতে পারবা কতটুকু ঠান্ডা পানিতে, কতটুকু শীত লাগে। মিনিট 10 পরে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেল। আমি আর মুন্নি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, কিন্তু দরজা খুলে দেখি সর্বনাশ, আমাদের 7 জনের একজন বাবুল মোল্লা সামনে দাঁড়িয়ে আছে। আমি ব্যাগটা নিচে রেখে কৌশলে তাকে কেবিনের মধ্যে ঢুকিয়ে দিলাম। দরজা বাহির থেকে বন্ধ করে দিয়ে আমরা আবারও হাঁটা শুরু করলাম। অন্ধকারে মোবাইল টর্চ দিয়ে এগিয়ে যাচ্ছি, হঠাৎ করে বাতি বন্ধ হবার জন্য সবার মাঝে হইচই শুরু হয়ে গেছে। লঞ্চ চড়ে আটকে যাবার জন্য হইচই শুরু করেছিল, এখন বাতি বন্ধ হবার জন্য করছে। বাঙালি সবসময় সমাধান বা কারণ জানতে না চেয়ে হইচই বেশি করে। ভিতর থেকে যাবার সময় লক্ষ্য করলাম লবণ নিয়ে চিৎকার করা ব্যক্তি অন্ধকারে চেঁচাচ্ছে। সামান্য কৌতূহল নিয়ে দাঁড়িয়ে গেলাম। যতটুকু বোঝা যাচ্ছে তা হচ্ছে তিনি তার স্ত্রীকে রেখে বাথরুমে গেছিলেন, আর তখনই বাতি বন্ধ হয়ে গেছে। তিনি তৎক্ষণাৎ দৌড়ে চলে এসেছেন। দৌড়ে আসার সময় অনেকের সাথে ধাক্কাও লেগেছিল, কিন্তু এসে দেখে তার স্ত্রী নেই। তাই তিনি তার স্ত্রী 14 পুরুষ গালাগালি করে জাহান্নামে পাঠাচ্ছেন। লঞ্চের সামনে গিয়ে দেখি সাজিদ একটা মোটা দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। দড়ি বেয়ে নিচে নামতে হবে। প্রথমে ঠান্ডায় শরীর ধাক্কা লাগবে, তবুও বিচলিত হলে চলবে না। সবার আগে ব্যাগ নিয়ে আমি নেমে গেলাম। আল্লাহ, এত ঠান্ডা পানি! আজকে বুঝতে পারছি টাইটানিক জাহাজের নায়ক কেন মারা গেছে। যদিও লঞ্চ চড়ে আটকে গেছে, কিন্তু তবুও পানিতে ঠাঁই পাচ্ছি না। আমি দড়ি ধরে পানিতে অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে মুন্নি নেমে এসেছে। তার শরীরে পানি লাগার সাথে সাথে সে আটকে উঠেছে, কিন্তু সেটা প্রকাশ করল না। আমি আর মুন্নি সাঁতরে তীরে যেতে লাগলাম। উপর থেকে সাজিদকে নেমে আসতে দেখা যাচ্ছে। আমরা আরেকটু আসতেই পায়ের নিচে বালু অনুভব করতে পারলাম। আস্তে আস্তে পানি থেকে উঠে গেলাম। ঠিক তখন 3-4 বার বন্দুকের গুলির শব্দ পেলাম। লঞ্চ থেকে সাজিদকে উদ্দেশ্য করে গুলি ছোড়া হয়েছে। সাজিদ তীরের দিকে এগিয়ে আসছে। সাজিদের মোবাইল এক হাতে রেখে সে সাঁতার কাটছিল, তাই মোবাইল ভেজেনি। আমার আর মুন্নির মোবাইল ব্যাগের ভেতর, তাই সেটা কি হচ্ছে বোঝা যাচ্ছে না। সাজিদ তীরে আসার সাথে সাথে বলল, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। সর্দার বুঝতে পেরেছে, তাই তাদের লেলিয়ে দিয়েছে। এখন যত দ্রুত সম্ভব স্থান ত্যাগ করতে হবে মামা। সাজিদের মোবাইল বেজে উঠল। সাজিদ মোবাইলে তাকিয়ে বলল, মামা সর্দার কল করেছে। বললাম, রিসিভ কর। সাজিদ রিসিভ করার পরে সর্দার বলল, তোমরা 2 জন দলের সাথে বেইমানি করেছ। আজকে রাতে ডাকাতি করার পরিকল্পনা বাদ। আগে বেইমানের রক্ত নদীতে ভাসাবো, তারপর অন্য কাজ। সাজিদ কিছু না বলে কল কেটে দিল। আমরা 3 জন দ্রুত হাঁটতে লাগলাম। ভেজা কাপড়ে ঠান্ডা বেশি লাগছে।
ভকুপছি একটু সামনে গিয়ে ব্যাগ থেকে কাপড় বের করে ভেজা কাপড় পরিবর্তন করতে হবে। অচেনা পথে রাতের আধারে গন্তব্য খুঁজে পাওয়া খুব কষ্টকর, কিন্তু আমাদের নিজেদের তো কোনো গন্তব্য নেই, তাহলে পথ খুঁজব কোথায়? রাতের কুয়াশা আরও ঘন হয়ে চারিদিকে গ্রাস করেছে। রাত 12টা বেজে গেছে লঞ্চে থাকার সময়, এখন হয়তো আরও আধা ঘন্টা পেরিয়ে গেছে। শীতের রাতে এই সকল স্থানে বাড়িঘর থাকলেও এত রাতে কেউ বাতি জ্বেলে বসে থাকবে না। চাঁদপুর আর শরীয়তপুরের বিভিন্ন জায়গা পরিচিত আছে, কিন্তু রাতের এই অন্ধকারে কতটুকু পার হতে পারব কে জানে। পিছনে তেমন কারো আসার সম্ভাবনা পাচ্ছি না, তাই আমি ওদের নিয়ে দাঁড়িয়ে গেলাম। প্রচুর ঠান্ডায় সমস্ত শরীর থরথর করে কাঁপছে। দাঁড়াতে বলার সাথে সাথে মুন্নি আমাকে ভেজা কাপড়ে জড়িয়ে ধরে কান্না আরম্ভ করে দিল। আমি তার হাত স্পর্শ করে দেখি সব ঠান্ডায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাবার মতো উপক্রম হয়ে গেছে। সাজিদকে বললাম তাড়াতাড়ি করে ব্যাগ থেকে শুকনো কাপড় বের করতে। মুন্নির দেয়া শীতের কোটটা ব্যাগের ভেতর রেখেছিলাম, সেটা বের করে হাতে নিলাম। মুন্নির ব্যাগ থেকে কাপড় বের করে তাকে বললাম সামান্য দূরে গিয়ে যেন কাপড় পরিবর্তন করে। ভেজা কাপড় পরিবর্তন করে সেগুলো একটা স্থানে ঝোপের মধ্যে রেখে আমি আমার কোট মুন্নিকে জড়িয়ে দিলাম। মুন্নি এখনও কাঁপছে। আমরা সামনে হাঁটা শুরু করে দিলাম। সাজিদ কিছুক্ষণ পর পর পিছনে পড়ে যায়। আমরা কিছু দূর গিয়ে আবারও তার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকি। রাত 1টার পরে আকাশে জ্যোৎস্না ফুটতে শুরু করল। চারিদিকে তাকিয়ে দেখি অসম্ভব সুন্দর লাগছে চারিপাশে। চরের বালি চাঁদের আলো চকচক করছে, মনে হয় যেন আনন্দ তার অজস্র নিঃস্বার্থ স্নেহময়। মুন্নি আমার ডান হাত বাহুর কাছে জড়িয়ে ধরে হাঁটছে। কিছুক্ষণ পর পর যখন সাজিদ এর জন্য অপেক্ষা করি, তখন মুন্নি আমাকে বলে, তোমার তো খুব ঠান্ডা লাগছে, এখন তুমি শীতের কোটটা গায়ে দাও। বললাম, আমি আমার কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু আমার চোখের সামনে তোমার কষ্ট সহ্য করতে পারবো না পরি। আজকে কতদিন পরে আমাকে পরি বলে ডাক দিলে হিসাব করছো? না তো, তুমি করেছ 1 মাস 11 দিন পর। চর থেকে যেতে ইচ্ছে করছে না। দেখো কত সুন্দর আকাশ ভেঙে জ্যোৎস্না নেমেছে। তুমি আর আমি যদি এই চরের মাঝে একটা ঘর বানাতে পারি, তাহলে দুজনে সারারাত আগুন জ্বালিয়ে তার পাশে বসে বসে জ্যোৎস্না দেখতাম। আর আর দিনের বেলা জাল দিয়ে নদীতে মাছ ধরতে যাব, আর তুমি ঘরে বসে মাথায় খোলা নারিকেল তেল মেখে অপেক্ষা করবে। আমি যদি তোমার সাথে নদীর তীরে মাছের ব্যাগ নিয়ে সাথে সাথে থাকি, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে। আজকে রাতটা আমার সারা জীবন মনে থাকবে। আজকেই আমি তোমাকে পেলাম, আজকে তোমার সত্য পরিচয় জানলাম, আজকেই তোমার সাথে জীবনের ঝুঁকি নিয়ে এত ঠান্ডায় নদীতে ঝাঁপ দিয়ে পড়লাম। আর আজকের এই রাতেই তোমার সাথে হাতটা জড়িয়ে ধরে খালি পায়ে বালুর মধ্যে হাঁটছি। ভেবেছিলাম সারা জীবনের জন্য তোমার সামনে থেকে হারিয়ে যাব, কিন্তু এভাবে তোমাকে নিয়ে নির্জন চরে হাঁটব ভাবিনি। তোমার ভাগ্নে এসে গেছে, চলো আবার হাঁটা শুরু করতে হবে। কোথায় যাব গো? সামনে তো বর বাগান দেখা যাচ্ছে, দেখি যদি কোন ঘরবাড়ি পাওয়া যায় কি না। অপরিচিত মানুষের কাছে থাকবে? আরে না, তাদের কাছ থেকে ঢাকা ফেরার পথটা জেনে নিতে হবে। চলো তাহলে। অনেক কষ্টে একটা বাড়ি খুঁজে পাওয়া গেল। ঘরের মধ্যে এখনো বাতি জ্বলছে। আমি আর মুন্নি উঠোনে দাঁড়িয়ে রইলাম, আর সাজিদ এগিয়ে গেল দরজা টোকা দিয়ে কাউকে পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য। চারিদিকে বড় বড় গাছে ঘেরাও করা, তারই মাঝে দোচালা একটা টিনের বাড়ি। চাঁদের আলো উঠোন আলোকিত হয়ে গেছে। মুন্নি আমার হাতটা আরও শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। মনে হয় চারপাশে তাকিয়ে সামান্য ভয় পাচ্ছে, অথবা শীতের রাতের তীব্র ঠান্ডায় জমে যাচ্ছে। সাজিদের ডাকাডাকিতে একটা বৃদ্ধ লোক দরজা খুলে বেরিয়ে এলো। হাতের হারিকেন উঁচু করে ধরে সাজিদকে চিনতে চেষ্টা করছে। তারপর যখন দেখল অপরিচিত, তখন সাজিদের কাছে পরিচয় জিজ্ঞেস করল, কে তুমি? কাকা, আমরা অনেক দূরের মানুষ, একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আপনি কি একটু কষ্ট করে বলবেন এখান থেকে ঢাকা ফেরার পথ কি? মানে রাস্তা বা বাস স্টেশন কত দূরে? সে তো অনেক দূর বাবা। তোমরা এই চরের মাঝে কিভাবে আসলে? এত নির্জন দ্বীপে তো কেউ আসে না কখনো। বললাম তো বিপদে পড়েছি। লঞ্চে করে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে ডাকাতদের আক্রমণে দিকশূন্য দুর্বোধ্যতায় এদিকে চলে এসেছি। তোমরা আজকে তাহলে এই ঘরে থাকো, কালকে দিনের বেলায় আমি তোমাদের বাস স্টেশন পৌঁছে দিয়ে আসব। আজকে রাতে হলে খুব ভালো হতো, কারণ ডাকাত দলের সদস্যরা আমাদের পিছু নিচ্ছে। পিছু নিচ্ছে কেন? সেটা তো জানি না কাকা, কিন্তু এত রাতে যাওয়া যাবে না। আর তাছাড়া এখন তো জোয়ার মনে হয় শুরু হবে। সামনে গিয়ে অনেকটা নিচু ভূমি আছে, সেখানে জোয়ারে তলিয়ে যায়, তাই যাওয়া যাবে না। আমি বললাম, সাজিদ সমস্যা নেই, তুমি তাহলে ভিতরে ঢুকে দেখো থাকার ব্যবস্থা করা যায় কিনা।
মুন্নির শারীরিক অবস্থা ভালো না, এত রাতে আবার ভিজতে পারবো না। ঠিক আছে মামা, তাই করছি। ভিতরে একটা রুমের মধ্যে ভালো করে বিছানা করে মুন্নিকে থাকতে বললাম। মুন্নি একা থাকতে পারবে না বলে দিল, কারণ তার ভয় করবে। আমি বুঝতে পারছি, কারণ সে শহরের মেয়ে, তাই রাতের আধারে এমন নির্জন চড়ে থাকতে সাহস না হওয়ারই কথা। সাজিদ বলল, মামা আপনি তার সাথে এখানেই থাকুন, এমন রাতে ঘুম আসবে কিনা জানি না, তবে চেষ্টা করুন মামি যেন ঘুমাতে পারে, কারণ কালকে হয়তো অনেক পরিশ্রম করতে হবে। আমি বাহিরের ঘরে জাগ্রতভাবে কাটিয়ে দেব, কারণ সর্দার যদি যে কোনো সময় এখানে পৌঁছে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি বললাম, সেটা আমারও মনে হচ্ছে, তাই তো মুন্নিকে এখানে রেখে তুই আর আমি বাহিরে থাকতে চাচ্ছি, কিন্তু ও রাজি হচ্ছে না। মামা আপনি চিন্তা করবেন না, কোনো রকম বিপদ সামনে দেখলে আমি আপনাকে ডাকব। ঠিক আছে, তাই কর তাহলে। আচ্ছা মামা, আপনারা তাহলে শুয়ে পড়ুন। এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে সেটা কখনো ভাবতে পারিনি। এখন এই মুহূর্তে যদি সর্দারের কাছে ধরা পড়ি তাহলে হয় তাদের সবাইকে মারতে হবে, না হয় তাদের হাতে আমাদের মরতে হবে। মুন্নির জন্য খুব খারাপ লাগছে, বেচারি আমার সাথে জড়িয়ে আজ নিজেও বিপদের মধ্যে রয়েছে। বাঁচবে না মরবে কেউ জানি না, কিন্তু তবুও আমরা সবাই কতটা নির্বিকার। মুন্নি বলল, কি হলো, বিছানায় আসো। তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি এখানে বসে আছি, তোমার কোনো ভয় নেই। আমার খুব শীত লাগে, তাই তোমার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাতে চাই। বেঁচে থাকলে সারা জীবন প্রতিটি রাত্রে তোমার জন্য আমার এই বুকটা অপেক্ষা করবে। তখন না হয় নিশ্চিন্তে পৃথিবীর সব কলহল ভুলে গিয়ে দুচোখ বন্ধ করে থাকবে। যদি বেঁচে না থাকি, আজকে রাতেই যদি আমরা মারা যাই, তাহলে তো আমার একটা ভালোবাসার তৃষ্ণা রয়ে যাবে। তখন কি মৃত্যুর সময় তোমার বুকে জড়িয়ে রাখবে আমাকে? এমন মুহূর্তে এ ধরনের কথা বলে আমার মনটা খারাপ করে দেয়া কি ভালো হচ্ছে? আমি তো চাই না তোমার মন খারাপ হোক, আমি চাই তোমাকে নিয়ে সুখী হতে। কিন্তু তুমি তো আগে আমার মন খারাপ করে দিচ্ছ, সেটা কার দোষ? তুমি একটা মেয়ে আর আমি একটা ছেলে, রাতের আধারে দুজনে একই বিছানায় জড়িয়ে ধরে ঘুমাতে গেলে শরীর গরম হয়ে যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কি করবে? বাহিরে প্রচুর ঠান্ডা, তাই এত সহজে গরম হবে না। হিহিহিহি। এত সুন্দর করে হাসো কেন? যাকে ভালোবেসে ফেলেছি তাকে দেখাবো বলে সে আমাকে বারবার অবহেলা করে, তাই চেষ্টা করছি বিভিন্নভাবে তার মানে স্থান তৈরি করতে। যেদিন তার মনের জমিটা সম্পূর্ণ দখল করতে পারবো সেদিন আমি সার্থক হব। আমি আস্তে করে বিছানায় উঠে গেলাম, দুজনের কারো পায়ে জুতা ছিল না। মুন্নি প্রথমে একটা টুকরো কাপড় দিয়ে পা মুছে বিছানায় উঠেছে, আমি সেই কাপড় দিয়ে পা মুছে বিছানায় উঠলাম। দুটো বালিশ আছে, সেখান থেকে একটা নিচে সরিয়ে দিয়ে আর একটা বালিশের উপর আমি মাথা রেখে শুয়ে পড়লাম। এরপর হাত বাড়িয়ে মুন্নিকে কাছে টেনে বুকের উপর চেপে ধরলাম। মুন্নি তার দুহাত প্রসারিত করে আমাকে জড়িয়ে ধরে আছে। তার নিঃশ্বাস ভারী হয়ে গেছে। আমি হাত দিয়ে তার মুখটা উঁচু করে দিয়ে কপালে আলতো করে চুমু খেলাম। মিনিট 20 পরে সাজিদের কণ্ঠ শুনতে পেলাম, সে মামা মামা বলে ডাকছে। আমি মুন্নিকে সরিয়ে রেখে বিছানা থেকে উঠে দরজার সামনে সাজিদের কাছে গিয়ে দাঁড়ালাম। সাজিদ বলল, মামা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এই ঘরের সেই বড় কাকা তো আমাদের সর্দারের পরিচিত। বলিস কি? হ্যাঁ মামা, আমি উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছিলাম, তখন হঠাৎ করে দেখি বাগানের মধ্যে মনে হয় যেন কেউ মোবাইল টিপেছে। কারণ তখন মোবাইলের আলো টিপটিপ করে জ্বলছিল। আমি কৌতূহল নিয়ে সেখানে আস্তে আস্তে পা টিপে টিপে গেলাম। গিয়ে শুনি সে আমাদের কথা সবকিছু সর্দারের কাছে বলছে। আমি তো অবাক হয়ে গেলাম। এখন আমার বিশ্বাস তারা যে কোনো সময় এখানে চলে আসবে। কি বলিস এগুলো? এর মানে সে সর্দারের সাথে কোনো একটা বিষয়ে যুক্ত আছে? হ্যাঁ মামা, এখন কি করবেন? লোকটা তো এখন আমাদের সব পথ বন্ধ করে দিয়েছে। বাঁচার কোনো উপায় আর থাকবে না মনে হয়। বলো কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ওগো অবুঝ পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। ইচ্ছে করে জনম ভরে করি গোয়াদ, তুমি আমার জান রে বন্ধু, অন্তরের অন্তর।
তুমি আমায় কইরো না গো কোনদিনও পর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর। তুমি আমার জান রে বন্ধু, আমি বললাম, বুড়ো অন্তরে কাকা এখন কোথায়? অন্তর। আমি তাকে হাত পা বেঁধে বাগানে তুমি চিৎ করে রেখে দিয়ে আমায় এসেছি। কইরো না গায়ের সব গো পোশাক খুলে ঠান্ডার মধ্যে ফেলে এসেছি। কোনদিনও শালা কত বড় বজ্জাত আমাদের সাথে এমন করে। এখন তার মোবাইল দিয়ে সর্দারের কাছে কল দিয়ে কথা বলাতে হবে। তাকে বলতে হবে সে যেন সর্দারকে বলে যে আমরা পালিয়ে গেছি, আর আমরা এখন দক্ষিণ দিকে যাচ্ছি। তাহলে সর্দার এখানে না এসে সরাসরি সেদিকে যাবে। আমরা ততক্ষণে হেল্প নাম্বারে কল দিয়ে পুলিশকে এখানে আসতে বলবো। তারপর দেখি কি করা যায়। ঠিক আছে মামা, তাহলে চলেন তাড়াতাড়ি বুড়ো কাকাকে দিয়ে কথা বলানোর ব্যবস্থা করি। ঠিক আছে চলো। প্রথমে পুলিশের হেল্প নাম্বারে কল দিয়ে তাদেরকে খুব তাড়াতাড়ি আমার নাম্বার লোকেশন অনুযায়ী আসতে বললাম। আমি সামনে হাঁটতে শুরু করলাম, পিছন থেকে মুন্নি আমার হাত টেনে ধরল। সে একা রুমের মধ্যে থাকতে চায় না, তাই আমাদের সাথে সেও যাবে। বাগানে গিয়ে কাকার অবস্থা দেখে নিজের মায়া লেগে গেল, কিন্তু এখন মায়া মহব্বতের সময় নেই। আমি তার সামনে বসে বললাম, কাকা ভুল যার করার করে ফেলেছেন, এখন সর্দারের কাছে কল দিয়ে বলেন আমরা পালিয়ে গেছি। তাকে বলবেন আমরা দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছি, তাই আমাদের ধরতে হলে তারা যেন দক্ষিণ দিকে যায়। কাকা মাথা নাড়িয়ে কি একটা বলল, সঠিক বুঝতে পারছি না। আমি আবারও জিজ্ঞেস করলাম, কাকা রাজি আছেন? কাকা মাথা নেড়ে হ্যাঁ বলল। সাজিদ তখন কাকার মোবাইল দিয়ে সর্দারের কাছে কল দিল। কল রিসিভ করলে কাকার সামনে ধরা হলো। কাকা তখন নিজের প্রাণের ভয়ে আমি যা যা শিখিয়ে দিয়েছি সব বলল। বাড়তি করে বলল যে সে আমাদের পিছনে পিছনে দক্ষিণ দিকে যাচ্ছে, তাই তারা কেউ যেন এখানে না আসে। সর্দার আচ্ছা বলে কল কেটে দিল। কণ্ঠ শুনে বুঝতে পারছি তিনি মরিয়া হয়ে গেছে। কথা বলা শেষ করে কাকাকে দুজনেই ধরে ঘরের মধ্যে নিয়ে গেলাম। আমি আর মুন্নি কাকার সামনে বসে আছি, আর সাজিদ পিস্তল হাতে বাহিরে গেল। আমি তাকে বললাম যদি কেউ এদিকে আসে তবুও সে যেন একা একা কিছু না করে, কারণ এখন তো আমাদের কৌশলে বাঁচতে হবে, তাই মাথা ঠান্ডা রেখে ভেবে চিন্তে কাজ করতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে জীবন থেকে নেয়া গল্প। আপনারাও আপনাদের জীবনের ঘটে যাওয়া যে কোনো ঘটনা আমাদের জানাতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা THE.1111@gmail.com। আমি আর মুন্নি খাটের উপর বসে আছি, আর কাকা আমাদের সামনে মাটিতে মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে। শীতে তাকে কাবু করে ফেলেছে, বেচারা করুণ চোখে তাকিয়ে আছে। একটু পরে মুন্নি খাটের উপর থেকে একটা ছেঁড়া কাঁথা নিয়ে কাকার গায়ে দিয়ে দিল। আমি আস্তে করে বললাম, এটা কেন করলে? মুন্নি বলল, দেখছো না লোকটা শীতে কষ্ট পাচ্ছে। সে আমাদের সাথে বেইমানি করেছে, এখন এই মুহূর্তে তার জন্য আমরা টানটান উত্তেজনায় আছি। তবুও শীতের কষ্ট বড় কষ্ট, এমন সময় আমাদের উচিত তাকে এতটা কষ্ট না দেওয়া। ঠিক আছে। আধা ঘন্টা পার হয়ে গেল, কিন্তু সাজিদের ফেরার কোনো গন্ধ পাচ্ছি না। আমরা দুজন কান খাড়া করে চুপচাপ বসে আছি। মুন্নি আবারও আস্তে আস্তে আমার পাশে ঘেঁষে বসে আছে। পায়ের নিচে মাটিতে কাকা কাঁথা গায়ে দিয়ে চুপচাপ বসে আছে। একটু পরে সাজিদ রুমের মধ্যে প্রবেশ করল। সাজিদ এর দিকে তাকিয়ে দেখি সে মনে হয় বড্ড পরিশ্রম করে এসেছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে সাজিদ, কই ছিলে তুমি? মামা, সর্বনাশ হয়ে গেছে, আমাদের এখান থেকে পালাতে হবে। আপনারা ব্যাগপত্র যা কিছু আছে সব নিয়ে তাড়াতাড়ি চলুন। কেন, কি হয়েছে সাজিদ? সবকিছু পরে বলবো, আগে এখান থেকে বের হতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, কিন্তু কাকার কি হবে? কাকা এখানে পড়ে থাকুক, যদি কেউ ঢুকে তাহলে তারা তাকে উদ্ধার করবে। এখন তো আমরা আগে নিজেদের জান বাঁচানোর চেষ্টা করব। আচ্ছা চলো তাহলে। বাহিরে নেমে সাজিদ আমাদের দুজনকে নিয়ে বাড়ির পিছনে বাগান পেরিয়ে কাশফুলে ঘেরা স্থানে দাঁড়িয়ে গেল। জ্যোৎস্নার আলো চারিদিকে দুর্বল হয়ে যাচ্ছে, রাত মনে হয় প্রায় শেষ হয়ে গেছে। সাজিদ সামনে একটা বিশাল গর্ত দেখিয়ে বলল, মামা আপনি মামিকে নিয়ে এই গর্তের মধ্যে ঢুকে পড়ুন। আমি উপর থেকে ছনপাতা আর ঘাস ইত্যাদি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আপনারা ভিতরে বসে থাকবেন, আমার জন্য চিন্তা করবেন না।
মোবাইল সবসময় চালু রাখবেন, তবে সাইলেন্ট করা থাকবে। গর্তের মধ্যে আমি কিছু ঘাস বিছিয়ে দিচ্ছি, কিন্তু শিশির পরে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, আপনারা একটু কষ্ট করে থাকবেন। আর তুমি? ওই ঘরে থাকাটা বিপজ্জনক হবে, তাই এমন ব্যবস্থা করেছি। এখন যদি তারা আসে তাহলে জানবে যে আমরা পালিয়ে গেছি। আমরা শুধু পুলিশ আসার অপেক্ষা করব, কারণ পুলিশ আমাকে কল করেছে, তারা রওনা দিয়েছে। তোর বিপদ হবে সাজিদ, মুন্নিকে এখানে রেখে তুই আর আমি উপরে থাকি। না মামা, আপনি এখানে মামির সাথে থাকবেন। আপনি মামিকে পাহারা দিয়ে রাখবেন আর আমি আপনাদের পাহারা দিয়ে রাখব। আর উপর থেকে আল্লাহ আমাদের তিনজনকে পাহারা দিয়ে রাখবে। মুন্নি বলল, সাজিদ তুমি যদি সজীবকে মামা না ডেকে ভাই ডাকতে তাহলে আমি তোমাকে আমার ভাই বানাতাম। সমস্যা নেই, আমরা তো আর রক্তের সম্পর্ক নিয়ে কথা বলছি না। আমাকে যিনি এই ডাকাত দলের সদস্য করেছেন তাকে মামা ডাকতাম। আর তিনি এখানে সবাইকে ভাই ডাকত, তার জন্য আমি সবাইকে মামা ডাকি। ঠিক আছে, আজকের এই ভয়ঙ্কর রাতের কুয়াশা কেটে গিয়ে আগামীকাল নতুন সূর্য উঠবে, তখন থেকে আমরা নতুন করে জীবনের গল্প তৈরি করব। আচ্ছা ঠিক আছে। আমরা দুজন গর্তের মধ্যে নামলাম। ঘাস হালকা ভেজা ভেজা মনে হচ্ছে, তবে তেমন একটা অসুবিধা হবে না। সাজিদ গর্তে উপর প্রথম কিছু গাছ দিয়ে ঢেকে দিচ্ছে। গাছ থেকে ময়লার গুঁড়ো আমাদের গায়ের উপর পড়বে বলে সে আমাদের চাদর মুড়ি দিতে বলল। একটু পরে প্রায় সম্পূর্ণ গর্তের মুখ বন্ধ করে দিল, তারপর বাহিরে থেকে আমার নাম্বারে কল দিল। আমি রিসিভ করার পরে বলল, সবকিছু ঠিক আছে মামা, আপনি চিন্তা করবেন না। সর্দার যদি সবাইকে নিয়ে আসে তবুও আপনাদের পাবে না। বললাম, তুই সাবধানে থাকিস সাজিদ। জি মামা, আমি সাবধানে আছি। আচ্ছা, যা কিছু ঘটে জানাস কিন্তু। ঠিক আছে মামা। আমি আর মুন্নি দুজনেই গর্তের মধ্যে বসে আছি। মনে হয় বড় কোনো কাজের জন্য এখান থেকে মাটি কেটে কাজ করা হয়েছে। গর্তটা মোটামুটি ভালোই বড় দেখা যাচ্ছে, তাই দুজনেই অনায়াসে বসে আছি। মুন্নি আমার সাথে জড়িয়ে ধরে বসে আছে। কিছুক্ষণ পরে দেখলাম বসে থাকতে কষ্ট হচ্ছে, তাই ঘাসের উপর শুয়ে পড়লাম। সারা রাতের ক্লান্তিতে দুজনেই ঘুমিয়ে গেছিলাম। হুট করে যখন ঘুম ভাঙল বেলা তখন 9:30। আমি মোবাইলে তাকিয়ে দেখি সাজিদের নাম্বার থেকে 5-3 মিসড কল। সাজিদ একবার কল করেছে, কিন্তু আমি রিসিভ করতে পারি নাই। সাজিদের কোনো বিপদ হলো নাকি? কেন যে হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। আমি সাজিদের নাম্বারে কল ব্যাক করলাম, কিন্তু কল রিসিভ হচ্ছে না। বারবার কল দিচ্ছি, কিন্তু রিং বেজে বেজে কেটে যাচ্ছে, তবুও রিসিভ হচ্ছে না। মুন্নি এখনো ঘুমিয়ে আছে। মোবাইলের আলো দিয়ে তার চেহারার দিকে তাকিয়ে আছি। বাহিরে যদিও সকাল হয়ে গেছে, কিন্তু আমরা গর্তের মধ্যে বসে আছি, তাই অন্ধকার। হঠাৎ করে কিছু একটা শব্দ পাচ্ছি। খেয়াল করে বুঝলাম কারা যেন আমাদের গর্তের মুখ থেকে সব কিছু সরিয়ে ফেলছে। প্রথমে ভেবেছিলাম সাজিদ মনে হয় এসেছে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারলাম যে এখানে অনেকগুলো মানুষ। কারণ 5-7 জন মানুষের কথা শোনা যাচ্ছে। কেউ বলছে হ্যাঁ হ্যাঁ এই গর্তের মধ্যে আছে মনে হয়। আবার কেউ কেউ বলে তাড়াতাড়ি করো, ওদের দুজনকে বের করতেই হবে, তারপর আমাদের অন্য কাজ। আমি আস্তে করে মুন্নিকে ডাক দিলাম। শরীরের সব শিরায় শিরায় ভয় ঢুকে যাচ্ছে, কারণ বাহিরে যারা কথা বলছে তাদের মধ্যে 2-1টা কণ্ঠ পরিচিত মনে হচ্ছে। মুন্নি গভীর ঘুম থেকে জাগ্রত হয়ে কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল। বললাম, তাড়াতাড়ি সাবধানে উঠে বসে থাকো, আমি আমার পিস্তল রেডি করে রাখছি। কারা যেন গর্ত উন্মুক্ত করতে ব্যস্ত হয়ে গেছে, তাই যে কোনো সময় আমরা ধরা পড়ে যাব। সাজিদ কি তাহলে আমাদের সাথে বেইমানি করে এখানে আটকে রেখেছে? সঠিক বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হয় সাজিদ সেটা করবে না, কারণ সাজিদের উপর সেই বিশ্বাস আছে। তাহলে সাজিদ কই? বুঝতে পারছি না। সাজিদ আমাকে অনেকবার কল করেছে, কিন্তু আমরা ঘুমিয়েছিলাম, তাই রিসিভ করতে পারি নাই। এখন সে কেন কল করেছে? আর সে কোথায় আছে কে জানে? সত্যি তো সাজিদের কিছু হয়নি তো? আগে গর্ত থেকে জীবিত বের হই, তারপর সবকিছু বোঝা যাবে। যদি তোমার সেই সর্দার আর তার দলবল আসে তাহলে কি হবে আমাদের? কি আর হবে? হয়তো দুজনকে মেরে এই গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে চলে যাবে। বাহ, তাহলে ঠিক আছে, মরার পরও তোমার সাথে একই কবরে থাকতে পারব। মরার পরে সকলের আলাদা হয়ে যেতে হবে। মরার পরের জগতে কেউ কারো নয়। এত তাড়াতাড়ি আমরা মরে যাব? এখনও তো পৃথিবীতে কত কিছু সাজানো বাকি ছিল। তুমি আমি বিয়ে করে সুন্দর একটা সংসার করব, একসাথে পৃথিবীর বুকে হাঁটব। মুন্নির মুখ বন্ধ হয়ে গেল, কারণ গর্তের মুখ খোলা হয়েছে এবং দিনের আলো সম্পূর্ণ গর্ত আলোকিত করে দিল। সজীব হাতের পিস্তল তাক করে বসে আছে, কিন্তু গুলি ছোড়া হলো না, কারণ তাদের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে।
সজীব একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মুন্নির দিকে তাকিয়ে রইল আর মুন্নি আনন্দে ঝিলমিল করতে লাগল। একজন পুলিশ সামান্য ঝুঁকে বলল, আস্তে আস্তে বেরিয়ে আসো, তোমাদের আর ভয় নেই। আমি প্রথমে আমাদের ব্যাগপত্র সবকিছু এক এক করে উপরে তুলে দিলাম, তারপর মুন্নিকে ধরে উঠিয়ে দিয়ে নিজেও উঠে গেলাম। মোট 7 জন পুলিশ দাঁড়িয়ে আছে, আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছি না। ঘন কুয়াশা ভেদ করে সূর্য এখনও সম্পূর্ণ আলো পৌঁছাতে পারে নাই। পুলিশের প্রত্যেকের গায়ে শীতের পোশাক পরিহিত, তবে তাদের সবাইকে দেখে ফুরফুরে মনে হচ্ছে। কিন্তু একজনকে একটু সামান্য বিরক্ত মনে হচ্ছে, কারণ তিনি বারবার হাই তুলছেন আর কটমট করে তাকিয়ে দেখছেন। একজন বলল, আপনারা আমাদের সাথে চলুন, থানায় যেতে হবে। বললাম, আমাদের সাথে আরেকটা ছেলে ছিল, তার নাম সাজিদ, তাকে না নিয়ে কিভাবে যাব? আপনাদের সাজিদ নামের ছেলেটা হাসপাতালে ভর্তি আছে, আপনারা আমাদের সাথে চলুন। হাসপাতালে কেন? কি হয়েছে তার? আরে মহা মুশকিল হচ্ছে তো, এত কিছুর বৃত্তান্ত খোলাসা করার ইচ্ছে নেই। এমনিতেই সারা রাত ধরে ডিউটি করতে হয়েছে, তাই বড্ড ক্লান্ত। এখন আমরা তাড়াতাড়ি করে থানায় গিয়ে তোমাদের রেখে বাসায় যাব। কথা না বাড়িয়ে দুজনেই তাদের সাথে হাঁটতে শুরু করে দিলাম। ভেবেছিলাম একটা মাত্র ব্যক্তি বিরক্ত হয়ে আছে, কিন্তু এই লোকটার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। চারিদিকে তাকিয়ে দেখি কুয়াশা ঘেরা চোরের সমাহার, তবে এখন একটু আস্তে আস্তে কমতে শুরু করেছে। হালকা মিষ্টি রোদ গায়ে লেগে লজ্জা পাচ্ছে। মুন্নি আমার হাত ধরে হাঁটছে। তার মুখটা শুকনো লাগছে, মনে হয় যেন কিছু একটা বলতে চায় অবস্থা। বেচারির জন্য খুব মায়া হচ্ছে। বড়লোক বাপের কন্যা হয়ে আজ সে কত বড় একটা ভয়ঙ্কর রাত্রি পার করল। আমাদের সর্দারের কি হয়েছে? সাজিদ হাসপাতালে ভর্তি কেন? এই প্রশ্নের জবাবগুলো খুব জরুরি, কিন্তু কে দেবে সেই জবাব? হঠাৎ করে মুন্নি আমার হাতে চিমটি দিল। আমি তার দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে? মুন্নি আস্তে আস্তে ফিসফিস করে বলল, আমার তো খুব চেপেছে, তুমি একটা ব্যবস্থা করবে প্লিজ। কি চেপেছে? মুন্নি হাতের কনুই আঙ্গুল দেখিয়ে বলল, ছোট চাপ। বললাম, মাত্র তো চাপ এসেছে, তাহলে আরও কিছুক্ষণ চাপ সামলে রাখো। থানায় গিয়ে তোমার জন্য সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা করা হবে। মাত্র আসে নাই, গর্তের মধ্যে ঘুম থেকে উঠেই তো বুঝতে পারছি চাপ এসেছে। তাহলে তখন বললে না কেন? আমি কি বোকা নাকি? চাপের কথা বলতে আবার বোকা বুদ্ধিমানের মধ্যে সম্পর্ক কি? তখন যদি বলতাম তাহলে তুমি ভাবতে আমি মনে হয় ভয় পেয়েছি, তাই ভয়ে চাপ এসে গেছে। হিহি, কত বুদ্ধি, তাই না? নয়তো কি? আচ্ছা, তখন যদি বলতাম তাহলে তুমি কি করতে শুনি? সেখানেই কাজ সরাতে বলতাম। ছি, তোমার সামনে কেন অসুবিধা আছে? চোপ শয়তান, শালা লুচ্চা কোথাকার। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে জীবন থেকে নেয়া গল্প। আপনারাও আপনাদের জীবনের ঘটে যাওয়া যে কোনো ঘটনা আমাদের জানাতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা THE.1111@gmail.com। 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে আমরা পুলিশের গাড়িতে উঠলাম। তারপর সরাসরি থানায় না গিয়ে হাসপাতালে চলে আসলাম, কারণ থানার ভারপ্রাপ্ত ওসি সাহেব হাসপাতালে আছেন। থানায় গিয়ে সকল প্রশ্নের জবাব পেয়ে গেলাম। সাজিদের ডান হাতের বাহুতে গুলি লেগেছে। ভোর 5টার দিকে ডাকাত দলের সাথে পুলিশের গোলাগুলি শুরু হয়। প্রায় আধা ঘন্টার বেশি সময় ধরে অভিযান চালিয়ে পুলিশ ডাকাতদের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছে। সর্দার মারা গেছে এবং তাকে নিজের হাতে সাজিদ গুলি করেছে। তবে সেও সাজিদকে গুলি করেছে, কিন্তু সেটা লক্ষ্যভেদ হয়ে বাহুতে লেগেছে। আমি সাজিদের কাছে গিয়ে বললাম, এখন কেমন আছো তুই? ভালো আছি মামা, তোমরা দুজনে ঠিক আছো? আমরা ঠিক আছি। আমি কল করেছিলাম কিন্তু অনেকবার। মাফ করিস রে, আমরা দুজনেই ক্লান্তিতে ঘুমিয়ে গেছিলাম, তাই ধরতে পারি নাই। আর তাছাড়া তখন মোবাইল তো সাইলেন্ট করা ছিল। সমস্যা নেই মামা, আমি তোমাদের কল করেছি, তখন আমাকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। আমি বলতে চেয়েছিলাম যে সবাই ধরা পড়েছে, তোমরা নিজ দায়িত্বে বেরিয়ে আসো। কিন্তু তোমরা যখন মোবাইল রিসিভ করলে না, তখন চিন্তা ধরে গেল। ভাবলাম অক্সিজেনের অভাবে দুজনেই একসাথে মনে হয় অসুস্থ হয়ে গেছ। তাই দারোগা সাহেবের কাছে আপনাদের কথা বললাম, আর কিভাবে রাখা হয়েছে আপনাদের সেটাও বললাম। খুব ভালো হয়েছে, এখন তুই বিশ্রাম কর, পরে কথা হবে তোর সাথে। একটা বড় ভুল হয়েছে সজীব মামা। কি হয়েছে? আপনাদের কথা পুলিশের কাছে বলা উচিত ছিল না মামা। কেন সাজিদ? পুলিশ এখন মামিকে ছেড়ে দিয়ে আপনাকে আর আমাকেও জেলে নিয়ে যাবে, কারণ যেহেতু আমরা অপরাধী।
কিন্তু আপনি যদি ধরা না পড়তেন আর মামিকে নিয়ে ঢাকা শহরে চলে যেতেন তাহলে কেউ আর আপনার কথা জানত না। জানলেও আর আপনাকে খুঁজে বের করা এত সহজ ছিল না। কিন্তু আপনাদের তো কল দিয়ে পেলাম না, যদি পেতাম তাহলে বলতাম আপনারা বেরিয়ে শহরে চলে যান। বিশ্বাস করো মামা, আমি ভেবেছিলাম গর্তের মধ্যে তোমরা অসুস্থ হয়ে গেছো, তাই তোমাদের কথা ভেবে পুলিশকে জানানো হয়েছে। না হলে জানাতাম না মামা, বিশ্বাস করুন। সমস্যা নেই সাজিদ, অপরাধ যেহেতু করেছি তাই সামান্য হলেও শাস্তি ভোগ করা উচিত, না হলে মনের মধ্যে অপরাধবোধ অনুভব করতে হবে। তাছাড়া দুই মামা ভাগ্নে একসাথে থাকবো, কোনো সমস্যা হবে না আশা করি। মুন্নির দিকে তাকিয়ে দেখি সে মুখ কালো অন্ধকার করে দাঁড়িয়ে আছে। হাসপাতাল থেকে বের হলাম বিকেলে, তারপর পুলিশের সাথে থানা আসলাম। সন্ধ্যার একটু আগে আমাদের দারোগার সামনে নেওয়া হলো। আমি আর মুন্নি এখন থানায় দারোগার সামনে বসে আছি। দারোগা সাহেব কিছু ফাইল নিয়ে বিজি আর কিছুক্ষণ পর পর একটা করে প্রশ্ন করছেন। একটু পরে হাতের কাজ শেষ করে তিনি সম্পূর্ণ আমাদের সাথে কথা বলার প্রস্তুতি নিল। দারোগা বলল, আপনাদের দলটা দীর্ঘদিন যাবৎ অপরাধ করে এসেছে। আজকে মোটামুটি আপনার আর সাজিদের সাহায্য পুরো চক্রটা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। কিন্তু যেহেতু আপনারাও তাদের সাথে অপরাধে জড়িত ছিলেন তাই আপনাদেরও হাজতে যেতে হবে। তবে আদালত আপনাদের উপকারের কথা বিবেচনা করে শাস্তি কমিয়ে দিবে আশা করি। বললাম, শাস্তি ভোগ করতে কোনো আফসোস নেই আমার, আমি সর্বদা প্রস্তুত। কিন্তু আমার জেলের মধ্যে ঢুকানোর আগে আমার একটা অনুরোধ আছে আপনার কাছে। জি বলেন। আমি মুন্নিকে দেখিয়ে বললাম, ওকে আজকে রাতের বাসে ঢাকা পাঠানোর ব্যবস্থা করতে চাই। ঠিক আছে, তাই হবে। আপনি নিশ্চিত থাকতে পারেন তাকে ঢাকার বাসে উঠানোর দায়িত্ব আমার নিজের। না স্যার, আমি নিজে বাস স্টেশন গিয়ে তাকে বাসে তুলে দেব, আর যতক্ষণ বাস না ছাড়বে ততক্ষণ দাঁড়িয়ে থাকব। আপনি আমার সাথে চলুন, আর যদি না পড়েন তাহলে 2-3 জন পুলিশ আমার সাথে পাঠিয়ে দেন। বাহ, কত ভালোবাসা, তাই না? দোয়া রইল তোমার আর তার ভালোবাসা পূর্ণতা পাক। সমস্যা নেই, আমি নিজেই তোমাদের সঙ্গে স্টেশনে যাব। ধন্যবাদ স্যার। দারোগা সাহেব মোবাইল করে ঢাকার বাস কখন ছাড়বে সেটা জিজ্ঞেস করে জেনে নিলেন। তারপর আমাদের নিয়ে সাথে সাথে বেরিয়ে পড়লেন, কারণ বাস নাকি আর 45 মিনিট পর ছাড়বে। পুলিশের গাড়িতে উঠে মুন্নি ঝরঝর করে কান্না শুরু করল। আমি কিছু না বলে নিস্তব্ধ হয়ে বসে আছি। বাসের সামনে টিকিট কেটে দাঁড়িয়ে আছি, হাতে এখনো মিনিট 10 সময় আছে। আমি তখন মুন্নির দিকে তাকিয়ে বললাম, সাবধানে যেও, আর কোনো চিন্তা করো না। তুমিও সাবধানে থেকো। আমি ঢাকা গিয়ে আবার আসব, আর দারোগা সাহেবের নাম্বার নিজের কাছে রাখব যেন সবকিছু খবর রাখতে পারি। আমাদের দুজনের গল্পটা হয়তো অন্যরকম হয়ে যেতে পারে। মানে কি? আজ থানায় নিয়ে যাবে, 2 দিন পর আদালত আমাকে সাজা দেবে। আমি তখন হয়ে যাব জেল খাটা দাগি আসামি। একটা জেল খাটা ডাকাত দাগি আসামির সাথে তোমার মা বাবা বিয়ে দেবে? জানি না, আমি কোনোদিন দেবে না মুন্নি। তোমরা অনেক বড়লোক, তাই এমন সম্পর্ক কোনোদিন মানবে না তারা। পুলিশের কাছে তুমি ধরা পড়ে সবকিছু গোলমাল হয়ে গেল, তাই না সজীব? হ্যাঁ, কিছুটা। তবে এটা আমার প্রাপ্ত ছিল, তাই আফসোস নেই। তোমাকে একটা বড় দায়িত্ব নিতে হবে, পারবে না? কি দায়িত্ব? আমার বাড়িতে প্রতি মাসে 5 তারিখের মধ্যে কিছু টাকা পাঠাতে হবে। কতদিন সাজা হবে তা তো জানি না আমি, তবে চেষ্টা করব যতদিন সম্ভব ততদিন গোপন রাখতে। তারপর যদি জেনে যায় সেটা ভিন্ন কথা। তবে আমি যেভাবেই হোক মাঝে মাঝে বাড়িতে মোবাইলে কথা বলার চেষ্টা করব। আর তুমি টাকা পাঠিয়ে দেবে, পারবে না? হ্যাঁ, পারব। নিশ্চিত হলাম। বাস ছাড়বে একটু পরে, তুমি এখন সিটে গিয়ে বসো। আমার খুব কষ্ট হচ্ছে সজীব। নিজেকে শক্ত করো, তাছাড়া আমার তোমার ফাঁসি হয়ে যাচ্ছে না, তাই না? এমনটা না হলেও পারতো আমার সাথে। বিপদ সবসময় সুখের রাস্তা দেখায়। আমি কিন্তু তোমার জন্য ব্যস্ত শহরের একটা কোণে বসে অপেক্ষা করব। আমিও ফিরে আসব, আর তখন সবকিছু বাধা বিপত্তি উপেক্ষা করে আমি একটা সুখের রাজ্য স্থাপন করব। তাই যেন হয় গো। অবশ্যই হবে। বাস স্টার্ট দিল। মুন্নি বাসে উঠে বসে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইল। রাত এখনো বেশি হয় নাই, কিন্তু তাতেই চারিদিকে রাতের কুয়াশা ছড়িয়ে পড়েছে। মুন্নিকে নিয়ে বাস চলতে আরম্ভ করল। আমি এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছি। ব্যস্ত গাড়ি চোখের সামনে থেকে মুন্নিকে নিয়ে হারিয়ে গেল ঢাকার উদ্দেশ্যে। পিছন থেকে দারোগা বলল, চলো সজীব, আমরা এবার চলে যাই। আমি দারোগা সাহেবের সাথে গাড়িতে উঠে বসে আছি। বুকের মধ্যে একটা অজানা ব্যথা বাসা বেঁধে ফেলেছে। জীবনের মধ্যে মনে হয় এখন রাতের কুয়াশার মতো ঘন আবরণ তৈরি হয়েছে।
রাত শেষে যেমন সূর্য উঠবে এবং সবকিছু আলোকে করে, ঠিক তেমন করে আমার জীবনে একটা সূর্য ওঠার অপেক্ষা করতে হবে। সেই সূর্যের আলোকে আমি আর মুন্নি আমাদের দুজনের পৃথিবী আলোকিত করে চলব দুনিয়ায়। দুটো মন পাশাপাশি, বুক ভর্তি আশা। দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে রাতের কুয়াশা। কাটবে কবে আধার মোদের, আসবে কবে ভোর? সেই আশাতেই কাটছে যেন অপেক্ষার প্রহর। ফুরিয়ে যাবে অপেক্ষা, একদিন আসবে নতুন দিন। রংধনুতে সাজিয়ে ভুবন করব যে রঙিন। কত বিচিত্র জীবন মোদের, কত শত নেশা। সব নেশার পূর্ণতা নাই, কারণ রাতের কুয়াশা।